সাফল্য কি? এখানে যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত জীবন দর্শন। তোমাদের অন্যরকম ধারণা থাকতে পারে, ধারণা থাকাটাই স্বাভাবিক। Success is not the opposite of failure, as popularly believed. সাফল্য ফেলিউরের অপোজিট কথা না। সাফল্য একটা কনসেপ্ট, ফেলিউর আরেকটা কনসেপ্ট, দুইটা ভিন্ন কনসেপ্ট। It's just dancing in the manner you want and making people think you dance well even if you don't. It's making your style others' favorite brand even if it's foolish. বিশ্বকাপ ফুটবলের সময় দেখবা সবাই ছেলেরা অনেকে চুলগুলোকে এমন করে করে কাটা ফেলে, দেখছো কখনো? দেখতে কিন্তু সেই রকম লাগে, কিন্তু ওরা ভাবে ফুটবলাররা যেহেতু এই স্টাইলটা ফলো করে আমরাও ফলো করি, আমরা দেখতে সুন্দর লাগতেছে। ওই স্টাইলটা যতই বোকার মতো হোক না কেন, আমি কিন্তু বলবো ওই ফুটবলাররা কিন্তু সাকসেসফুল, কারণ তাদের এই স্টাইলটাকে কেউ না কেউ ফেভারিট ব্র্যান্ড বানাই ফেলছে। এটাই সাকসেস। It's sometimes making people laugh, listening to your even worst jokes. যদি তোমার সবচাইতে বাজে কৌতুকগুলো শুনেও লোকজন হাসে, এটাই সাকসেস। আমি আমার একটা প্র্যাকটিক্যাল, মানে আমার লাইফের একটা রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করি। তখন আমি কাজ করতাম গোয়েন্দাতে, শুল্ক গোয়েন্দা। তো আমার যে জয়েন্ট কমিশনার স্যার, আমি তার রুমে গেছি একটা কাজে। তো স্যার আমার সাথে, স্যার আমার খুব স্নেহ করেন, পছন্দ করেন। জয়েন্ট কমিশনার হচ্ছে আমার সিনিয়র আর কি, অনেক সিনিয়র। আমাদের এটা হচ্ছে এরকম হায়ারার্কি: অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার, কমিশনার, মেম্বার, চেয়ারম্যান। তো উনি আমার দুই জায়গায় করে। একটু পরে ওখানে আমাদের এডিশনাল কমিশনার স্যার আসলেন একটা কাজে। তো এডিশনাল কমিশনার স্যার আমাদের দেখে খুশি হয়ে উঠলেন। খুশি হওয়ার কারণ ছিল ওই এডিশনাল কমিশনার স্যার সাহিত্য নিয়ে কথা বলতে পছন্দ করেন, কিন্তু আমাদের সিভিল সার্ভিসের লোকজন বই একটু কম পড়ে, বই অত পড়ে না, সাহিত্যটা একটু কম পড়ে। তো সে কারণে উনি কথা বলবার জন্য কাউকে পান না। আমাকে পেলে উনি খুব খুশি হন, ওই বইয়ের গল্প শুরু করে, দর্শন নিয়ে কথাবার্তা বলা শুরু করে, সাইকোলজি নিয়ে কথাবার্তা বলতে শুরু করে, এবং স্যার খুব পণ্ডিত মানুষ। স্যার আসার পরে আমাকে দেখে বলো, সুশান্ত তুমি আসো, খুব ভালো হয়েছে, তোমার সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করবো। আমি তো বুঝছি কি বিষয়। আর যিনি জয়েন্ট কমিশনার, উনি জীবনে কখনো কোনো বই পড়েন নাই, একদম কোনো বই পড়েন নাই এরকম। তো তখন এডিশনাল কমিশনার স্যারের সাথে আমার আলাপ হচ্ছিল বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ উপন্যাসিককে, এটা নিয়ে কথা হচ্ছিল। তাই বললাম, স্যার বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ উপন্যাসিক আমার মনে হয় স্যার মানিক বন্দ্যোপাধ্যায়। বলে, আরে না, মানিক বন্দ্যোপাধ্যায় না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়কে তুমি সেটা বলতেই পারো না। না স্যার, বঙ্কিমচন্দ্র ভালো, ওনার অনেক গোড়ামি ছিল স্যার, ওনার অনেক সাম্প্রদায়িকতাও ছিল। না, আমি আমার মতো করে বলছি, কারণ আমার পড়াশোনা ছিল এগুলো নিয়ে। বলে, আরে না, গোড়াটামে বাদ দাও নিয়ে, তুমি বঙ্কিম পড়ছো? জি স্যার পড়ছি স্যার, মানিকও পড়ছি, কিন্তু উপন্যাসের তখন আমি স্যারকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করলাম, কারণ তখন তো আমি বিনা যুদ্ধে নাহিদ এবং সুশাক্রমে এই টাইপের আর কি, আমি অনেক যুক্তি দিয়ে স্যারকে হারানোর চেষ্টা করতেছি। স্যার দেখেন, আপনি যদি ডিকশন চিন্তা করেন, উপন্যাসের গঠন চিন্তা করেন, ইত্যাদি ইত্যাদি সুমৌল চিন্তা করেন, বংশু বলে স্যারকে আমি প্রমাণ করে দিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের চাইতে ভালো উপন্যাসিক। তো স্যার খুব বিরক্ত হয়েছে। বলে, আচ্ছা ঠিক আছে, মানে তুমি এটা বঙ্কিম পড়ো আর কি। তো স্যার বিরক্ত হয়ে উঠে গেছে, সিট থেকে উঠে গিয়ে চলে যাচ্ছিল। স্যার আমি তো পড়ছি স্যার। বলে, তুমি চুপ থাকো, তুমি বঙ্কিম পড়া ভালো মতো, ঠিক আছে? জি স্যার পড়বে। আমার জয়েন্ট কমিশনার এতক্ষণ কোনো কথাই কয় নাই। স্যার একবার আমার দিকে দেখেন, একবার ওনার দিকে দেখেন, হাই তোলে। স্যার তো আড্ডায় অংশ নিতে পারছেন না। আমি যাওয়ার পরে স্যার আমাকে বললেন, সুশান্ত, স্যার কিন্তু এভাবে কথা বলেন, সত্যি সত্যি এভাবে কথা বলেন, সুশান্ত স্যার, বঙ্কিম যদি মানিক থেকে ভালো উপন্যাস লিখে তোমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে? আমি বললাম, স্যার বিষয়টা উপন্যাস স্যার, সমস্যা নাই, কিন্তু স্যার আপনি যদি পড়ে দেখেন দেখবেন মানিকের উপন্যাসের ব্যাপারটা বঙ্কিম থেকে ভালো। স্যার দূর মিয়া, আমি বইপত্র পড়ে নেই মিয়া, তুমি আমাদের মরণ মানাও। তোমার কথাই যে স্যার বিরক্ত হয়েছে, তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। বলে, বঙ্কিমও ময়রা ভূত হয়েছে, মানিকও ময়রা ভূত হয়েছে, তুমি আইসো মিয়া ব্যাস লাগাইতে। আমি বললাম, স্যার আপনি স্যার আমাকে ভুল বুঝতেছেন, তুমি মিয়া আমার ডার্লিং লাগো, তোমার আমি ভুল বুঝবো। তুমি মিয়া চাকরি বাকরি কখনো করছো? না স্যার।
ফার্স্ট হয়েছে মিয়া, বলদ রয়ে গেছে এখনো। বলে শোনো মিয়া, আমি যখন চাকরিতে জয়েন করছিলাম, বলে স্যার আপনি আমাকে ভুল বুঝতেছেন, সব মিয়া বসের সাথে কথা কর, বসে কথা কইতে দিতে হয় শেখো। জি স্যার বলেন স্যার। বলে আমি যখন চাকরিতে জয়েন করছিলাম আমার পোস্টিং ছিল কুষ্টিয়াতে। কুষ্টিয়া হচ্ছে আমাদের একটা অফিস, এবং কুষ্টিয়া হচ্ছে যশোর কমিশনারেটের আন্ডারে একটা অফিস, মেন অফিসটা যশোরে আছে। বলে আমরা 3 ব্যাচমেট যশোর কমিশনারেটে জয়েন করছিলাম। আমার যে কমিশনার ছিল সেই কমিশনার টেনিস খেলতে খুব পছন্দ করত, কিন্তু উনি টেনিস এতই বাজে খেলতো, ওনার সঙ্গে হেরে যাওয়াটা অনেক কঠিন ছিল। অথচ আমি দিনের পর দিন সেই কাজটাই করে গেছি। তোমার কি মনে হয় মিয়া, আমার কি ওই বড়দের সঙ্গে হেরে যেতে কষ্ট হয় নাই? আমি বললাম স্যার বিষয়টা বুঝতে পারতেছি। বলে আমার যে 2 ব্যাচমেট ছিল ওরা স্বাভাবিকভাবে তার সঙ্গে জিতে যেত, ছাত্র কিছুই পারতো না। যখন মিটিং হইতো তখন সে বলতো এই ছেলেটা খুব ভালো ছেলে, কিন্তু টেনিস খেলা একটু কম পারে, তার আমি টেনিস খেলা শিখাই। স্যার আমার অনেক আদর করতো, বুঝছো? এটাই মানে যখন আপনার সবচেয়ে পচা জোক শুনে কেউ হাসে, আপনারা দেখবেন অফিসে জয়েন করার পর আপনাদের যারা বস হবে না, ওদের কৌতুকগুলো এবং ওদের সেন্স অফ হিউমার এত বাজে থাকে বেশিরভাগ সময়ে। ওদের একটা কৌতুক বলার পর ওইটা কৌতুক ছিল, এটা বলার পর হাসি পায় না, সত্যি। এমনি বোঝার তো কোনো উপায় নাই কৌতুক ছিল। It's making others hear you even when if you don't speak. It's taking the opportunity to tell others that meeting your previous failure was essential anyway. It's making your failures or mentioning by you and by others. এর মানে হচ্ছে যখন তুমি দেখবা তোমার যে ফেলিউর গুলো, তোমার যে ব্যর্থতা গুলো, সেই ব্যর্থতা গুলো নিয়ে তুমি হাসি মুখে কথা বলতে পারছো, যেমনটা করে আমি এতক্ষণ বলেই যাচ্ছি, কিংবা তোমার ফেলিউর নিয়ে যখন অন্যরা যখন আলাপ করে, হ্যাঁ রে ভাই উনি তো অনেক ফেল করতো, কিছু পারতো না, এই সেই পরে অনেক ভালো করছে, তখন তোমার অনেক খুশি লাগবে। আমি জানি আমি কিছু পারতাম না, হ্যান ত্যান, এগুলো নিয়ে তোমরা অনেকেই গল্প করো হয়তো বা, হ্যাঁ সুসন্ততা পারছে আমরা বোধহয় পারবো, এটা কিন্তু আমি আমার কানে আসে এবং আমার সত্যি খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় হ্যাঁ আমি ফেল করছি অসুবিধা কি, আমি কিছু পারতাম না অসুবিধা কি, আমার রেজাল্ট খারাপ অসুবিধা কি, এরপর তো আমি কামব্যাক করছি। তোমরা যদি এটাকে মাথায় রেখে যদি কামব্যাক করতে পারো, আমার চেয়ে খুশি কেউ বেশি হবে না, অনেক খুশি হবো। সেদিন একটা ফোন দিও ভাই, সত্যি খুশি হবো। বিসিএস এবং আইবি এর ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলি। আচ্ছা আমরা ভালোই ফার্স্ট গেছি। এখানে অনেকগুলো স্লাইড আছে বিসিএস পরীক্ষা নিয়ে এবং আইবি এর ভর্তি পরীক্ষা নিয়ে। একটা কথা জিজ্ঞেস করে নিই, এটা দরকারি। বিসিএস নিয়ে খুব সম্ভবত আমি যে পরিমাণ লেখা নিচ্ছি বাংলাদেশে তো এর 5 ভাগের 1 ভাগও লিখে নেয়, সম্ভবত না, এটাই সত্য। প্রথম আলোতে কিংবা কালের মধ্যে তো আমার ফেসবুকে বিসিএস নিয়ে লেখা এবং আইবি এর ভর্তি পরীক্ষা নিয়ে একটাই লেখা আছে। ওই লেখাটা কেউ পড়ছো কিনা আমি জানি না। আইবি এর ভর্তি পরীক্ষা 7-17। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানে পড়লেই হবে, মানে দায়িত্ব নিয়ে বলছি। কথাটার কারণ আছে, কারণটা হচ্ছে সাস্টের একটা ক্যারিয়ার আড্ডাতে যাওয়ার আগে, আপনাদের বলি তো বাহিরে না বললেই ভালো, সাস্টের একটা ক্যারিয়ার আড্ডাতে যাওয়ার আগে ওই আইবি এর প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত সেইটা, আর তখন আমি আইবি থেকে অলরেডি 5টা করে ফেলছি আর কি। তো কিভাবে নেওয়া উচিত ওইটা নিয়ে আমি আইবি তে যারা প্রশ্ন করে ভর্তি পরীক্ষা বিবিএ এবং এমবিএ এই ধরনের 4 জন ব্যক্তির সাথে কথা বলার সুযোগ হয়েছে। কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়, কোন কোন জিনিসগুলো বলতে হবে। তার মধ্যে একজন হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমাদের ব্যাচের ফার্স্ট ইয়ার ছিল, সে ছিল ওখানে প্রশ্ন করে, সে প্রশ্নকর্তাদের মধ্যে একজন। তো ওই ইন্টারভিউর ভিত্তিতে আমার সেই নোটটা লেখা, ওই জন্য তোমরা ওটা করে নিলে মনে হয় ভালো হবে। নোটটার নাম হচ্ছে আইবি এর ভর্তি পরীক্ষা 7-17। তো এখানে আছে কথাগুলো, আমি এখান থেকে আর বলবো না, ফেসবুকে আমার সব নোটিত পাবলিক করা, একটু দেখে নিও। আর বিসিএস প্রিলিমিনারি, বিসিএস রিটেন, বিসিএস ভাইভা, এইসব নিয়ে আমার অনেক লেখা আছে ফেসবুকে, অনেক মানে অনেক। তো আমি তোমাদের ক্যারিয়ার ক্লাবকে যে দায়িত্বটা দিই, ওরা পারবে কিনা জানি না, সেটা হচ্ছে ক্যারিয়ার ক্লাবে ইয়ে করি, সোহাগ সভাপতি সাহেব। আচ্ছা সোহাগ, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, সেটা হচ্ছে ওই বিসিএস এ ওখানে দাঁড়ালেই হবে, আসতে হবে না। আচ্ছা আসতে হবে, আসবে। আচ্ছা আচ্ছা, তুমি একটা ছোট কাজ করবা ভাই, সেটা হচ্ছে আমার বিসিএস এর যে লেখাগুলো
ওই লেখাগুলো প্রিন্ট করে স্পাইরাল করে তোমাদের ক্লাবে রাখবা, যাদের দরকার তোমাদের কাছ থেকে ফটোকপি করে দিবে। পারবে না কাজটা করতে? ওকে ফাইন, থ্যাংক ইউ। তো এই লেখাগুলো বিশেষ করে 35তম এবং 36তম জন্য যে লেখাগুলো আছে, 35তম থেকে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তোমরা জানো এখন ডিফারেন্ট স্টাইলে কোশ্চেন গুলো হয়। যদি সেই লেখাগুলো পড়ো অনেকটুকু কাজে দিবে, কারণ এই লেখাগুলো হচ্ছে পেপারের জন্য লেখা। তো প্রথম আলোর জন্য যখন আমি লিখতাম বা কালের কণ্ঠের জন্য, পরে প্রথম আলোতে বেশি লিখছে, তো তখন আমার মাথায় থাকতো এই লেখাটা অন্তত কয়েক লক্ষ লোক পড়বে। তো কয়েক লক্ষ লোককে ব্লাড দেওয়া সম্ভব না, অনেক চিন্তা ভাবনা করেই লিখতে হতো। একটু পড়ে নিও, পড়লে মনে হয় ভালো হবে। ডিটেলসে আমি যাবো না, আমি কয়েকটা কি পয়েন্ট নিয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে? কি রে ভাই, ঘুমাই সবাই? দেখো আমি কিন্তু দাঁড়িয়ে কথা বলছি, আমি বুঝতে পারি নাই। আমার কিন্তু খুব হিংসা হচ্ছে যে ব্যক্তিগুলো বসে আছো তাদেরকে। আমার খুব ইচ্ছা করতেছে তোমাদেরকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে ওখানে বসি, আমি কিন্তু বসতেছি না। এটা স্বাভাবিক, হিউম্যান সাইকোলজি। মানুষ আরেকজনের সুখ সহ্য করতে পারে না, আমার সহ্য হচ্ছে না। তারপর আমি খুব হাসি মুখে কথা বলতেছি। তোমাদের মনে হতে পারে ভাইয়া খুব ভালো আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলেই ভালো আছে, কিন্তু একেবারে ফিজিক্যাল কোনো কষ্ট হচ্ছে না তাও কিন্তু না। তা সত্ত্বেও আমি চেষ্টা করছি হাসি মুখে কথা বলার জন্য, ভালোভাবে কথা বলার জন্য। এর কারণ আছে, এই ক্যারিয়ার ক্লাব আমাকে যে ইনভাইট করলো কথা বলতে, যেটা আমাকে কথা বলতে ইনভাইট করবে, এটাই তো আমি লাইফে কখন ভাবি না। তা আমাকে সেই সম্মানটা দিচ্ছে ওরা দয়া করে। আমি তো সেই সম্মানটার প্রতি অসম্মান করতে পারি না, সে কারণে কথা বলতেছি এবং ভালোও লাগতেছে। কারণ তোমাদের প্রত্যেকের চেহারায় আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমি ওখানে বসেছিলাম একদিন, আমি জানি তোমরাও একদিন এখানে এসে কথা বলবে। সেই দিনটার বা সেই দিনটাতে পৌঁছানোর যে পথটা দেখানো, সেই পথটা তো আমাদের দায়িত্ব দেখানো, যারা আমরা সিনিয়ররা আছি। এবং তোমাদেরকে এই হেল্পটা করাটা আমাদের দায়িত্ব। আমরাও পেয়েছি হেল্প করবো সিনিয়রদের কাছ থেকে। তবে কষ্ট হচ্ছে না তা না, কষ্ট হচ্ছে, একই সাথে ভালোও লাগছে, খুবই ভালো লাগছে। নিজের ভার্সিটিতে আসতে পারলে আসলে ভালো লাগে। ফার্স্টে ক্যারিয়ার আড্ডা হয়েছে 5টা, আর আমার ভার্সিটিতে এটা সেকেন্ড ক্যারিয়ার আড্ডা। আরো বেশি হওয়ার কথা ছিল, হয়নি। যাই হোক, হচ্ছে এটাই ভালো কথা, হচ্ছে এটাই ভালো। তো যারা ভাবছে খুব সুখে আছি তাদেরকে বলি, খুব সুখে নাই। তোমরা যেমন কষ্টে আছো আমিও কষ্টে আছি। তোমরা বসে বসে কষ্ট করছো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করছি। পার্থক্য এখানে। তবে ক্লাস নিয়ে আসো, যারা ক্লাস করা কঠিন এটা আমি জানি। আমাদের তোমাদের ধৈর্য মাশাআল্লাহ অনেক বেশি। এত ঘন্টা বসে আছো, আমি তো দেখছি ক্লাস করার সময় বিশ্বাস করো 10 মিনিট গেলে মনে হয় ক্লাস শেষ হয় না কেন, এটা মনে হতো। সেই হিসেবে তোমাদের ধৈর্য মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে একটু বাড়তি কথা বলেছি। একটা পাবলিক স্পিকিং কিভাবে করতে হয় এটা নিয়ে আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে। তোমরা চাইলে দুইটা টেকনিক বলতে পারি। ওকে, একটু পানি খাই। এটা পাবলিক স্পিকিং এর অংশ। তুমি যখন কথা বলবে অডিয়েন্সের সামনে, তখন তোমার প্রথম দায়িত্ব নিজেকে ভুলে যেতে হবে। তোমার মাথায় থাকবে অডিয়েন্স, তারা কি শুনতে চায়, তুমি তা বলতে পারছো কিনা ট্রাই করবা। সেটা ভিজুয়ালাইজ করার জন্য, ক্যালকুলেট করার জন্য ট্রাই করবা। নাম্বার 1। নাম্বার 2, তুমি যে কথাগুলো বলছো সে কথাগুলো তুমি কানে শুনতে পাচ্ছ। সো তুমি জানো তোমার সব প্রক্ষেপণটা কেমন হচ্ছে। ওই জায়গায় তুমি বসে থাকলে তোমার কথাগুলোকে শুনতে কেমন লাগতো, ভালো লাগতো কিনা, সেটা মাথায় রেখে কথাগুলো বলতে থাকবে। যদি ভুল হয় পরবর্তীতে সেই ভুলটা শুধরে নেবে। নাম্বার 3, সামনে যারা বসে আছে তুমি দেখবে তোমার কথাটা এমন দিকে যাচ্ছে কিনা যে ব্যাপারটা তাদের মধ্যে বিরক্তি কিংবা ক্লান্তির উদ্রেক করতে পারে। যদি এমন দিকে যেতে থাকে প্লিজ তখনই স্টপ করে ওখান থেকে ফিরে আসো। নাম্বার 4, স্পেসিফিক্যালি কারো দিকে তাকিয়ে কখনো কথা বলবা না। ভাইয়ারা যদি কথা বলতে আসো, যদি স্পেসিফিক্যালি কারো দিকে তাকিয়ে কথা বলো এবং সে যদি একটা সুন্দরী মেয়ে হয়, তোমার আর কথা বলতে হবে না। এটা সমস্যা। আপনাদের ক্ষেত্রে কোন হ্যান্ডসাম ভাইয়ার দিকে দেখে কথা বলা যাবে না, বুঝছো? এরপর উচ্চারণ, এটা খুব একটা চেঞ্জ করা যায় না। উচ্চারণ ভালো হলে ভালো,
আর অত ভালো না হলে তেমন একটা সমস্যা হয় না অডিয়েন্সের, কন্টেন্ট যদি ভালো থাকে তেমন একটা সমস্যা হয় না। সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজে ওঠার আগে অবশ্যই চেক করে নিবা প্যান্টের চেন লাগানো আছে কিনা। তো কথা বলতে কষ্ট হয়, বুঝছো, কথা বলতে কষ্ট হয়, তা সত্ত্বেও চেষ্টা করছি ভালোভাবে কথাগুলো বলার জন্য। তারও একটা উদ্দেশ্য আছে, আজকে ক্যারিয়ারটা শেষ হলে যাতে তোমরা হলে গিয়ে বলতে পারো আল্লাহ আল্লাহ সুশান্ত ভাই কি সুন্দর করে কথা বলে। বিশেষ করে আপনারা এই তোমাদের সাথে দুষ্টুমি করতে করতে এটা কোথায় খেলে দিচ্ছি রিমোট। এটা না, এটা আমার ছোট রিমোটটা না, এটা আমি কখনো কোন একটা ফুলের উপরে রাখছি, পরে আবার খুলে গেছি। ও থ্যাংক ইউ ভেরি মাচ। বিসিএস পরীক্ষার জন্য কিংবা যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিংবা স্কলারশিপের জন্য কিংবা আইবি এর ভর্তি পরীক্ষার জন্য যখন তোমরা পড়াশোনা শুরু করবা, জাস্ট জিরো থেকে শুরু করবা। আমি কিন্তু জিরো থেকে শুরু করছি। আমি যখন শুরু করছি তখন আমি গিয়ে দেখছি যারা আমার কম্পিটিটর তারা অনেকেই বিসিএস নিয়ে 4 বছরে অনার্স করে ফেলছে অলরেডি, এটা গিয়ে দেখছি। এবং আমি জিরো থেকে শুরু করছি। তো আমি কিভাবে করে নিজেকে মানিয়ে নিছি, সামলাইছি, একটা ভিডিও ক্লিপ দেখি। খারাপ করবে রেজাল্ট, তখন অনেক মন খারাপ হবে। যখন তোমার চেয়ে ভালো করবে তখন কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো আমি যখন দেখলাম সবাই অনেক দূর চলে গেছে, তখন আমি দুটো কাজ করলাম, একটু ভালো করে শোনো। এবং আমি ওই ফার্স্ট হওয়ার পেছনে অনেকগুলো সিক্রেটের মধ্যে এটা একটা। নাম্বার 1, আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করলাম ওরা যা যা পারে তা তার পরীক্ষার জন্য আসলেই কতটুকু দরকার। এটা ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষার জন্য তোমাকে খুব ভালো করে বুঝতে হবে তুমি কি কি পড়বা না, কি কি পড়বা এটা সবাই জানে। তোমাকে বুঝতে হবে কি কি পড়বা না, কি কি বাদ দিয়ে পড়বা। এবং সবাই যেভাবে করে পড়ে তুমি যদি সেভাবে করেই পড়ো তাহলে সবার মতো একটা রেজাল্ট হবে, আলাদা করে কিছু হবে না। তোমাকে খুব ভালো করে স্ক্রুটিনাইজ করতে হবে যে আসলে ওটা দরকার কিনা। প্রশ্ন হলো কাজটা তুমি কিভাবে করবা। এই কথাগুলো ইয়েতে নাই, নোটে নাই। এখন যে কথাগুলো বলতেছি মানে আমার নোটে যেগুলো আছে সেগুলো আমি বলবো না, কারণ এটা বলতে গেলে আজকে রাত পার হয়ে যাবে, এগুলো বলবো না। যেগুলো নোটে লিখবে সেগুলোই বলতেছি। তুমি আগের বছরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো খুব ভালো করে স্টাডি করবে। আমরা যখন স্টুডেন্ট পড়াই তখন দেখবা ওই জ্যামিতিতে এক্সট্রা দিচ্ছ 5টা থেকে 2টাই কমন। এটা কিভাবে করলাম? টেস্ট পেপারস থেকে, রাইট? কিভাবে করলাম? টেস্ট পেপারস থেকে। এই কাজটা তুমি তোমার জন্য করো। আগের বছরে কি কি প্রশ্ন আসলো, কি কি প্রশ্ন আসলো না, ওইটা দেখে তুমি খুব ভালো করে একটা প্রশ্নের ম্যাপিং করে ফেলো। এটাকে কোশ্চেন ম্যাপিং বলে, এই জিনিসটা বলে কোশ্চেন ম্যাপিং। মাথার মধ্যে সেট করে ফেলো। এবং ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু ক্র্যাক এ কোয়েশ্চেন, টু ক্র্যাক দ্য কোয়েশ্চেন প্যাটার্ন। এরপর তুমি পড়তে গেলে যা যা দরকার নাই সেগুলো পড়ে অনর্থক সময় নষ্ট হবে না। এক্সাম্পল দিয়ে বলি, ধরো বিশ্বের রাজধানী সমূহ এবং মুদ্রা। এখান থেকে বিসিএস প্রিলিমিনারিতে হয়তো একটা প্রশ্ন আসে, নাও আসতে পারে। তার মানে তুমি যদি বিশ্বের সবগুলো রাজধানীর নাম মনে রাখো, মুদ্রার নাম মনে রাখো, তোমার কত মার্কস আসে ভাই? 1। পরিশ্রম কতটা হয়? এই পরিশ্রমটা তুমি যদি ইংলিশে দাও, বিজ্ঞানে দাও, অঙ্কে দাও, তাহলে তোমার মার্কস বাড়বে কমপক্ষে 15 থেকে 20। তোমার জন্য কোনটা বেশি প্রফিটেবল? সেকেন্ড ওয়েটা। তোমাদের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের একটা কষ্ট কমাই দিই। তোমরা প্রিপারেশন নিচ্ছ কারা কারা বিসিএস পরীক্ষার জন্য? একটু হাত তুলে দেখাবে। অনেকেই নিচ্ছ দেখছি, ভালো।
তোমাদের একটা কষ্ট কমাই দিই, এবং এই কষ্টটা কমাই দেওয়ার পর সত্যি সত্যি এটা ক্র্যাক দিবা। এখন না বলি আর কি, বিসিএস পরীক্ষার্থী যারা, তাদেরকে আমি দেখেছি তারা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নলেজ, আজকের বিশ্ব, কালকের বিশ্ব, পরশুর বিশ্ব, নতুন বিশ্ব, মাঝখানে দুইটা নাই বই তোমরা জানো, অর্থনৈতিক সমীক্ষা, এই সমস্ত বইগুলো মুখস্থ করে ফেলে, জীবন যৌবন বিসর্জন দিয়ে বাসে বসে বসে কারেন্ট অ্যাফেয়ার্স করে। ভুল বললাম? আজকের পর থেকে কখনোই বইগুলো পড়বে না। এখন আমি বলি আমি কথাটা কেন বললাম, মানে আমি এই জিনিসগুলো না, মানে আমি নিজের কথাই বলা হয়ে যায় বললে, সত্যি সত্যি আমি এই জিনিসগুলো আমার যারা কম্পিটিটর তাদের চাইতে ভালোভাবে বুঝতে পারতাম। এই লুপহোল গুলো অনেকে খেয়াল করতে পারে না, ভালোভাবে বুঝতে পারতাম। আমি কেন পড়ি নাই সেটা বলি। আমি যখন প্রথমে যেহেতু জিরো থেকে শুরু করছি, আমার তো এটা নিয়ে কোনো আইডিয়াই ছিল না। যে কিনা বলে বিসিএস পরীক্ষা হচ্ছে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষা, বিসিএস পরীক্ষা থানার ওসির পরীক্ষা, তার নলেজ কোন লেভেলের বুঝতে পারো। আমি আসলে জানতাম না বিসিএস পরীক্ষা নিয়ে কিছু। তখন দেখলাম সবাই করতেছে, আমি পড়া শুরু করলাম। প্রত্যেকেই দেখলাম যে সবাই সবকিছু পারে না, আমি এটা পারি না, অতএব এটা আমি পারবো না। পরে দেখলাম এটা না পারলে কি আমার কোনো সমস্যা হবে কিনা, বা সমস্যা হলেও কতটুকু সমস্যা হবে, একটু ভালো করে দেখো। এই সমস্ত বইগুলোতে সাধারণত সাম্প্রতিক বিষয়গুলো দেওয়া থাকে, সাম্প্রতিক বিষয়ের তথ্যগুলো দেওয়া থাকে, যে তথ্যগুলো তুমি বাজারের গাইড বইতে পাবে না। গাইড বই অবশ্যই পড়তে হবে, মাস্ট খরচ। গাইড বই, প্রশ্ন ব্যাংক, জব সলিউশন অবশ্যই পড়তে হবে। ওই সমস্ত বইতে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো তুমি গাইড বইতে পাবা না, জব সলিউশনে পাবা না, কোথায় পাবা না। তোমরা যদি বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো স্টাডি করো খুব ভালো করে, আগের বছরের প্রশ্নগুলো, তাহলে তুমি দেখবে একেবারেই সাম্প্রতিক বিষয় থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে খুব বেশি হলে 10 থেকে 15টা, 200টার মধ্যে। কয়টা বললাম? 10 থেকে 15টা, 15টাই বললাম। তারপরে আমি এই পরিমাণ পরিশ্রম করে আমি আমার মার্কস বাড়াতে পারবো 15, বেশি বললাম, অসুবিধা কি? ধরো 20, তোমার 20টা প্রশ্ন আসছে এবং তুমি 20টা প্রশ্ন যে সঠিক উত্তর দিতে পারবে তার কোনো গ্যারান্টি নাই, তোমার অনেকগুলো ভুল হবে ওখানে। ধরো তুমি ওখান থেকে মার্কস তুলতে পারলে 14, নেগেটিভ বাদ দিয়ে 14 তুলতে পারলাম, এত পরিমাণ পরিশ্রম করে তোমার মার্কস পাবো 14। এই সাম্প্রতিক তথ্যগুলো কিন্তু কিছু কিছু তুমি সিস্টেমেই পেয়ে যাবা। কিরকম সিস্টেম? তুমি রেগুলারলি খবর শোনো, তুমি রেগুলারলি পেপার পড়ো। সো পেপার পড়ার কারণে এবং খবর, পেপার পড়তেই হবে, পেপার পড়া ছিল দেওয়া যাবে না, পেপার পড়তেই হবে। আমি যেটা করতাম, আমি মানে তোমরা অনেকে বলতে পারো যে ভাই পেপার পড়তে ইচ্ছা করে না, তাদের জন্য সবচাইতে বড় মানে অনুপ্রেরণা হচ্ছে আমি। বিকজ বিসিএস পরীক্ষার আগে সুশান্ত পাল জীবনে পেপার পড়া নাই। বিসিএস পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময় ডেলি 5টা করে পেপার করতাম। বিসিএস ক্যাডার হয়ে যাওয়ার পর কখনো পেপার করে না। আমার রুমে, আমার অফিসে 4টা পেপার নেই। আমি আমার অফিসারদেরকে বলে আপনারা পড়েন, আমার রুমে দেওয়ার দরকার নেই। বলে স্যার আপনি পড়বেন না? বলে না ভাই দরকার নেই। পেপার পড়ে তেমন বেশি পণ্ডিত হয়েছে আমার কাছে মনে হয়নি। পেপার পড়ে যেটা করছি সেটা হচ্ছে একটা চাকরি পাইছি, এইটাই, আর কিছু না। তো পেপার পড়তে হবে মাস্ট। যে প্রসঙ্গে ছিলাম, পেপার পড়ে কিংবা খবর দেখে তুমি কিন্তু সেই 14টা থেকে 3-4টা প্রশ্ন তুমি পারবা, রাইট? তার মানে ওই বইগুলো না পড়লে তোমার একদম নেট লস হচ্ছে, ধরো 12 নম্বর। কত লস হচ্ছে? 12 মার্কস লস হচ্ছে। ওগুলো করার জন্য যেই পরিমাণ পরিশ্রমটা করতে হয় একটা ক্যান্ডিডেটকে, ও যদি সেই পরিমাণ পরিশ্রম গাইড বইয়ের পিছনে দেয়, বাংলা পড়ে, ইংরেজি পড়ে, বিজ্ঞান পড়ে, অঙ্ক পড়ে, তাহলে তার মার্কস বাড়ে ওখানে কমপক্ষে 40 থেকে 50। তুমি আমাকে বলো 12 বেশি নাকি 40 বেশি? 40। তুমি কেন বোকামিটা করবা বলো? ওই 10-12 মার্কসকে মাফ করে দিলে কি হয়? আমি কিন্তু বাড়াই বলছি, 10-12 আসে না, আরো কম আসে। কোয়েশ্চেন দেখো বুঝতে পারলাম, আরো কম আসে। এই জিনিসটা যদি কেউ একটু মাথায় আনতো যে সাম্প্রতিক বিষয় থেকে আসলেই কয়টা প্রশ্ন আসে, তাহলে আমার মনে হয় না ওইগুলো কেউ পড়তো। কারণ তুমি যদি প্রশ্ন করো, আরেকটা জিনিস বলি তোমাদেরকে, অনেক বেশি বেশি প্রশ্ন স্টাডি করবা, অনেক বেশি বেশি। আমি 6 সেট গাইড সলভ করছিলাম। যাদের কাছে ব্যাপারটা অস্বাভাবিক মনে হচ্ছে তাদেরকে একটু করে বলি। যারা গাইড সলভ করতে শুরু করছে তারা জানো, প্রথম সেট গাইড সলভ করা হচ্ছে চ্যালেঞ্জিং। প্রথম সেট গাইড সলভ করা হচ্ছে চ্যালেঞ্জিং। তুমি যখন প্রথম সেট গাইড সলভ করার পর
দ্বিতীয় সেট গাইড সলভ করতে যাবা, তখন তুমি দেখবা নতুন প্রশ্ন আছে খুব বেশি হলে 30%, 70% রিপিট। তার মানে তুমি 30% প্রশ্ন করো, সময় বেশি নষ্ট হবে না। থার্ড সেট গাইডে গিয়ে দেখবা 20% মাত্র নতুন প্রশ্ন আছে, 80% হচ্ছে রিপিট আগের প্রশ্নগুলো। এভাবে করে ওই ফিফথ এবং সিক্সথ সেট গাইড করতে কোনো সময় লাগবে না, সবই রিপিট, সবই রিপিট। জাস্ট যে প্রশ্নগুলো নতুন সেগুলোকে দাগাও, সবুজ কালি লাল কালি দিয়ে দাগাও। রিভাইজ করার সময় ওই প্রশ্নগুলো করলেই হবে, সবগুলো তো পড়ার দরকার নাই। তোমরা কি আমার ব্যাপারটা বুঝতে পারছো? বাংলাদেশে 30তম BCS এর সবচাইতে বেশি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে গেছে এই ধরনের ক্যান্ডিডেটের লিস্ট করলে আমার নাম আমি আত্মবিশ্বাস সঙ্গে বলতে পারি প্রথম 5 জনের মধ্যে থাকবে। সবচাইতে বেশি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে গেছে প্রথম 5 জনের মধ্যেই থাকবে, আমি কনফিডেন্ট। কারণ আমি জানি আমি কতগুলো প্রশ্ন করছি, প্রচুর প্রচুর। রেফারেন্স বই পড়তে হবে। ও আরেকটা কথা বলি, প্রিলিমিনারির পড়াশোনা করার সময় তোমরা দেখবা প্রিলিমিনারির রিটেনের 60% সিলেবাস প্রিলিমিনারির সঙ্গে হুবহু মিলায়। ব্যাপারটা একটু বুঝো, রিটেনের 60% সিলেবাস প্রিলিমিনারির সঙ্গে হুবহু মিলায়। তোমরা রিটেনের জন্য পড়াশোনা করে রাখবা। যে স্টুডেন্টরা প্রিলিমিনারি পড়াশোনা করার সময় শুধু প্রিলিমিনারির জন্যই পড়ে, তার জন্য হয়তো ক্যাডার হওয়া সোজা, কিন্তু ওই প্লেস করা খুব কঠিন। তোমাকে অবশ্যই প্রিলিমিনারি পড়ার সময় রিটেনের 60% পড়া পড়ে ফেলতে হবে। যখন প্রিলিমিনারি পরীক্ষা ডেট দিবে তখন তুমি রিটেনের পড়া বাদ দিতে পারো। রিটেনের পড়া বাদ দিয়ে শুধু প্রিলিমিনারি রিভাইজ করে ফেলো। তার আগে কিন্তু তোমার গাইড টাইড সলভ করে ফেলতে হবে। বিষয়টা বুঝতে পারছি তোমাদেরকে আমি কি বলছি? আসলেই বুঝতেছো? ওকে। আরেকটা কাজ করবা, কাজটা খুবই কঠিন, আমি বলেই দিলাম খুব কঠিন। আমি করছি, মানে এটা করা সম্ভব, আমি না করলে বলতাম না। BCS পরীক্ষায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট কোনটা কেউ জানো? অনুবাদ, ট্রান্সলেশন, অনুবাদ। আর BCS পরীক্ষার অনুবাদগুলো সত্যি সত্যি অনেক কঠিন আসে। ওই বৃষ্টি পড়িতেছে, বৃষ্টি ইজ রিডিং ওরকম আসবে না, সত্যি অনেক কঠিন আসে। কেউ যদি প্র্যাকটিস না করে ভাবো পরীক্ষার হলে তোমার মধ্যে নাজিল হবে, তুমি বোকার সঙ্গে বাস করছো, পাবা না, পরীক্ষা পাবা না। ওটা করার জন্য গাইড বই থেকে প্র্যাকটিস করার চাইতে বেটার ওয়ে হচ্ছে আজকে থেকে শুরু করে প্রতিদিন ডেইলি স্টার পত্রিকা সম্পাদকীয় এডিটোরিয়াল এবং প্রথম আলো কিংবা ইত্তেফাক পত্রিকার সম্পাদকীয়কে অনুবাদ করবা, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। যদি এই কাজটা একটু ধৈর্য ধরে করতে পারো, প্রথম দিকে খুব কষ্ট হবে, প্র্যাকটিস করা শুরু করলে আস্তে আস্তে জিনিসটা সহজ হবে। এটা করতে পারলে তোমাদের কিসে কিসে লাভ হবে আমি বলে দিচ্ছি। নাম্বার 1, ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে, অনেক স্ট্রং। ভোকাবুলারিতে অনেক লাভ হবে। এটা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও হেল্প করবে, IBA পরীক্ষা বলো, ব্যাংকের পরীক্ষা বলো, বিভিন্ন MNC মাল্টিন্যাশনাল কোম্পানি, বিভিন্ন জায়গায় হেল্প করবে এটা। নাম্বার 2, যদি তুমি রেগুলারলি এডিটোরিয়াল পড়ো তাহলে এডিটোরিয়াল গুলোতে BCS পরীক্ষায় আসে এই ধরনের বিষয় বেশি থাকে, সাম্প্রতিক বিষয়গুলো বেশি থাকে। তোমার ওই সাম্প্রতিক বিষয় সম্পর্কে যদি ভালো আইডিয়া হয় প্রতিদিন পড়তে পড়তে, তাহলে তুমি খুব সহজে ব্রড কোয়েশ্চেন গুলো বানায় লিখতে পারবা। BCS পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন আসে না, বানাই লিখতে হয়। প্রশ্ন কমন আসে না, বানাই লিখতে হয়। যে যত বেশি রিডিং হ্যাবিট বাড়াবে সে তত ভালো বানায় লিখতে পারবা, তুমি বানায় লিখতে পারবা। এবং শুদ্ধভাবে বাক্য লিখতে হবে। আমরা ইংলিশ বাক্য লিখতে গেলে ভুল করি, ইংরেজিতে বাক্য লিখতে গেলে আমরা ভুল করি, লিখতে পারবা। মাঝে মাঝে ইংলিশে স্ট্যাটাস দিও ফেসবুকে, খুব কাজে দেয়। মাঝে মাঝে ইংলিশে রিপ্লাই দিও, বড় বড় রিপ্লাই দিও, খুব কাজে দেয়। আমি করতাম, আমার কাজে দিচ্ছে, করতাম আমি। মাঝে মাঝে ইংলিশে কিছু নোট লিখো, কাজে দেয়, খুব কাজে দেয়, সম্ভব হলে আর কি। তাহলে ট্রান্সলেশনটা রেগুলারলি করো, প্রতিদিন করো, এবং সেটা কোনো পেপার থেকে, গাইড থেকে না, এটা কোনো পেপার থেকে। আর কোটেশন ছাড়া ওই BCS পরীক্ষায় রিটেন পরীক্ষা দেওয়া আর এভারেজ পরীক্ষা দেওয়া সেম কথা, মানে কোটেশন ছাড়া খাতার কোনো ভ্যালু নাই। মেট্রিক ইন্টারে মনে আছে কোটেশন না লিখলে স্যার নাম্বার কম দিত, মনে আছে? বিশ্বাস করো BCS একদম সেম টাইপের একটা পরীক্ষা, কোটেশন ছাড়া লিখলে নাম্বার পাবা না। হয় কোটেশন দিতে হবে, সাথে দিতে হবে ডাটা, টেবল, চার্ট, তথ্য, গ্রাফ, ম্যাথ। আমি ম্যাথ দিতে পারি না, আমার অঙ্কনের অবস্থা সেই রকম। আমি গরু আঁকলে ছাগল আর ছাগলের মতো লাগে, আমি পারি না, আমি ম্যাথ দিতে পারি না। কিন্তু অন্যান্য গুলো দিচ্ছে। প্রশ্ন হচ্ছে কিভাবে দিছে, কিভাবে দিছে এটা আসলে
মানে পেপারে লেখা সম্ভব না, প্রতিফলতে লেখা সম্ভব না, ফেসবুকে নোটে লেখাও সম্ভব না, এটা মুখে বলা সম্ভব, মুখেই বলতেছে, কেন সম্ভব না বুঝতে পারবো। আমি বোধহয় তোমাদেরকে বলছিলাম ক্যারিয়ার আড্ডার কোন একটা পর্যায়ে আমি কোটেশন বানানোর অসীম প্রতিভা সম্পন্ন মানুষ, বলছিলাম না? মানে কোটেশন বানাতে পারি, এবং আমি আমার রিডিং হ্যাবিট অন্য অনেকের চাইতেই ভালো, সেই কারণে আচ্ছা আমার লেখাগুলো কেউ কি বলো ফেসবুকে যে লেখাগুলো লিখি, তো এই লেখালেখির কাজটা অনেক দিন ধরে করি, তো যার ফলে আমার এই কোটেশন গুলো ধরাটা খুব ডিফিকাল্ট। জয় গোস্বামীর কবিতা লিখবো, কেউ বুঝবে না জয় গোস্বামী লিখে নাই সেটা, কারণ জয় গোস্বামী যেহেতু এখনো বেঁচে আছে দয়া করে ওনার কবিতা ওরা রিস্ক ফ্রি, কারণ উনি তো গতকালও একটা কবিতা লিখছেন আমার বাজার পত্রিকায়, স্যার যদি সেটা না করে আমার কি করবার আছে, আমি লিখছি, অসুবিধা নেই। এরপর তবে হ্যাঁ বিসিএস পরীক্ষায় এই ধরনের সাহিত্যিক কোটেশন দেওয়া যায় না, ওখানে কোটেশন গুলো কিভাবে দিবা একটু বলি ভালো করে শোনো। হ্যাঁ এটা এখানে রাখছি, আমার মনে আছে। সেটা হচ্ছে এই যে বিভিন্ন টক শো গুলো হয় না, টক শো গুলোতে বড় বড় মানুষজন বড় বড় কথা বলে না, বলে বিভিন্ন 8টার খবর, 9টার খবর, 7টার খবর, ওখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন বিরোধীদের সাক্ষাৎকার নেয় না, বিভিন্ন বিষয়ে ওরা বড় বড় কথা বলে না, লেকচার দেয় না, এগুলো শুনবা এবং তাদের নাম দিয়ে দিয়ে কোটেশন চালাবা, কারণ এতগুলো সংবাদ কারোর পক্ষে মনে রাখা সম্ভব না। তুমি বলবো অমুক দিন এটিএন বাংলার এতটা সংবাদের সাক্ষাৎকারে অনুমোদন করেছিলেন বা দেখানো হয়েছিল, অসুবিধা নেই, বিষয়টা বুঝতে পারছো? এরপর বিভিন্ন রেফারেন্স বই পড়ো না, রেফারেন্স বই পড়তে হবে, বিসিএস পরীক্ষাটা রেফারেন্স বই কি কি পড়তে হবে আমার নোটে আছে, আমি লিস্টটা বলবো না এখন, ওই রেফারেন্স বই থেকে চালাবা। তবে তুমি যদি না জানো কে কোন স্টাইলে লিখে, তাহলে তোমার জন্য সেটা হবে সুইসাইডাল, না জেনে যদি বানায় বানায় কোটেশন দাও। ফর এক্সাম্পল নাম দিল জাফর ইকবাল স্যারের, এরপর বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার কোন একটা কোটেশন আমাদেরকে লেখানো হবে, কিছু হবে না, নাম্বার কম পাবা। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো আমি কোটেশন, আমার টার্গেট ছিল হচ্ছে প্রতি পেজে একটা করে কোটেশন দিতে হবে, যে করে হোক, হয় কোটেশন অথবা টেবল অথবা চার্ট, কিছু একটা দিতেই হবে। এবং আমি অনেক বানাইছি, সত্যি কথা বানাইছি, অনেক কিছু বানাইছি ওখানে, এবং কিভাবে করে পেজ চুরি করা যায় এগুলো তো বলতে, চারদিকে মার্জিন টার্জিন দিয়ে ঠিক আর কি, এগুলো শিখে যাবে, এগুলো কোনো ব্যাপার না। তবে রিডিং হ্যাবিট না বাড়ালে, পেপার টেপার না পড়লে, ও পেপার কিভাবে পড়বা, 5টা পেপার কিভাবে পড়ছে এটা একটু বলি। একটা পেপারে তুমি যদি প্রশ্ন স্টাডি করো, বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন, আমার প্রশ্ন সম্পর্কে ভালো আইডিয়া ছিল, এটা আমার একটা বিশাল অ্যাডভান্টেজ ছিল, আমার কোয়েশ্চেন সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া ছিল। সো পেপার পড়ার সময় আমি বুঝতে পারতাম কোন কোন জিনিসটা বিসিএস পরীক্ষার জন্য দরকার, কোন কোন জিনিসটা বিসিএস পরীক্ষার জন্য দরকার নাই। একটা পেপারে বিসিএস পরীক্ষার জন্য দরকার এই ধরনের জিনিস থেকে খুব বেশি হলে 1টা বা 2টা, আর কিছুই থাকে না। সো 5টা পেপার পড়া মানে হচ্ছে 5 দুগুণা 10টা আর্টিকেল পড়া ম্যাক্সিমাম, এর বেশি তো না, এটা পড়াই যায়, এটা কোনো ব্যাপার না। 1.5 ঘন্টায় এটুকু পড়া যায়, 1.5 ঘন্টা 2 ঘন্টায় পড়া যায়, এটা কোনো ব্যাপার না। তোমাকে তো পুরো পেপার পড়ার কোনো দরকার নাই, অনলাইনে খুঁজে নাও তোমার কোনটা কোনটা দরকার। ফরিদপুরের বন্দুক যুদ্ধের বিপক্ষের মধ্যে এতজন নিহতের বিশেষ পরীক্ষা আসবে, এটা পড়ার দরকারটা কি, তোমার কোনো দরকার নেই, তুমি দেখো কোনটা কোনটা তোমার জন্য দরকার। আচ্ছা, তো তোমরা ভাই বোনা আমি সব চুরি টুরি করে লিখে দিয়ে আসছি। আমি যেটাই কোটেশন দিছি 35% আর 65% আসলে এটা বানানো তো কোনো কথা নাই, ওরা কথাগুলো তো চাইলে বলতেও পারতো, ওরা বলে নাই সে দায়িত্ব আমি নিতে পারি, ওরা বলে নাই সেটা তো আমার দোষ না। 30তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্বে নদীর ভূমিকা লিখুন। বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো দেখলে খুব ভালো লাগে, কারণ ওখানে প্রশ্নগুলো লিখুন, করুন, বলুন এইভাবে করে আসে। তাই বেকার ছেলেদেরকেও আপনি করে বলে না, সবাই তুই অথবা তুমি করে বলে, ওই বিসিএস পরীক্ষা আপনি করে বলে, খুব শান্তি লাগে। তো ওই নদীর ভূমিকা লিখুন এটা কখনোই পড়ি নাই, এটা কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল না। যদি আমি ওটা আনসার না করি তাহলে আমাকে আনসার করতে হয় সংবিধান থেকে, সংবিধান পারি না আমি, এই মুখস্থবিদ্যা আমার নাই। অথবা আনসার করতে হয় মুক্তিযুদ্ধ থেকে, মুক্তিযুদ্ধে যে কোশ্চেনটা আসছিল সেক্টর কমান্ডার থেকে, এটা খুবই প্রিসাইজ কোশ্চেন, আমার এত মুখস্থবিদ্যা ভালো না, আমার অতটুকু মনে নেই, তথ্য দিয়ে লিখতে পারবো না, তার চেয়ে নদী লেখা অনেক ভালো, ইচ্ছা মতো মনে পাথরে মিশাতে পারবো। চিন্তা করলাম পারিটা বলে তো কোনো কিছু নাই, লিখতে হবে। নদী সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় নদী বিজ্ঞান। এখন নদী বিজ্ঞানের একটা সংজ্ঞা বানালাম এবং সেই সংজ্ঞার মধ্যে এমন একজনের নাম দিলাম যিনি কখনো জন্মগ্রহণ করেন নাই সম্ভবত, এবং খুব সুন্দর লাগছে, জিনিসটা পড়তে খুব ভালো লাগতেছে, ইংলিশে বানাইছি,
কঠিন ওয়ার্ড টু ওয়ার্ড দিয়ে জিয়া রেজিমে পড়া ছিল, মানে মোটামুটি বানাইছি। এরপরে নদী সংজ্ঞাও দিছি। এরপরে চোখ বন্ধ করে ভাবলাম নদীতে আসলে কি হয়, নদীতে নৌকা চলে, নদীর পাড়ে লোকজন থাকে, তারা নদীতে মাছ ধরে, এগুলো সবই অর্থনৈতিক গুরুত্ব। নদীতে পণ্য পরিবহন হয় এক্সেট্রা এক্সেট্রা, নদী থেকে বিভিন্ন ধরনের খাবার টাবার সংগ্রহ করে লোকাল লোকজন, সবই অর্থনৈতিক গুরুত্ব। কোটেশন দিলাম, নাব্যতা কেন কমে যাচ্ছে, ড্রেজিং করতে হবে। নদী নিয়ে লেখালেখি করে এই ধরনের একজন মানুষের নাম হচ্ছে, জানো কেউ? ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি ছিলেন, আমি তো নিশাদ কি আইনুল নিশাদ স্যার, আইনুল নিশাদ স্যার। তো আইনুল নিশাদ স্যারকে দিয়েও লিখালাম 3টা কোটেশন, উনি লিখছেন দয়া করে। একটা বিশাল ব্যাপার ভাই, 18টা কোটে, মানে 18টা প্যারা লিখছে, বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্বে নদীর ভূমিকা লিখুন, 18 প্যারা লিখছি। কোটেশন ছিল মনে হয় 7 থেকে 8টা, আর বেশি 8-9টা হবে, প্রতি পেজে একটা করে কোটেশন, মানে বিশাল। তো আমাদের পিএটিসি তে ট্রেনিং এর সময় আমাদের একটা ট্রেনিং করতে হয়, ফাউন্ডেশন ট্রেনিং, সাভারে, ঢাকায়। সেখানে স্যার আসছিল ক্লাস নিতে, আইনুল নিশাদ স্যার। আমি চিন্তা করতেছি এই আইনুল নিশাদ স্যার না থাকলে আমি তো প্রশ্ন লিখতে পারতাম না। ওনাকে দিয়ে এত কষ্ট করাইছি, 4টা কোটেশন দেখাইছি, স্যারকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আমার মধ্যে মানে কৃতজ্ঞতা প্রকাশ করার টেন্ডেন্সি অনেক বেশি। স্যারকে দেখতেছি আর ভাবতেছি মনে মনে, তুমি না থাকলে তোর পরীক্ষাটা এত মিষ্টি হতো না। তো আমার ধান্দা স্যারকে আমি একটা ধন্যবাদ দেবো। স্যার ক্লাস শেষ করছে, ক্লাস শেষ করার পরে মনে করেন আমি ওখানে দাঁড়িয়ে, স্যার এখানে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু কথা ছিল। বলে হ্যাঁ বাবা বলো, কি কিছু বলতে চাচ্ছ? স্যার থ্যাংক ইউ স্যার। তো বলে থ্যাংক ইউ আজকের ক্লাসটার জন্য? আরে না স্যার, ইটস ওকে স্যার, ঠিক আছে। এটা বলে দৌড়। স্যার কথা আর বলতে পারছি না, স্যার আপনাকে দিয়ে উল্টা পাল্টা জিনিস শিখেছি, এটা তো আর বলা যাচ্ছে না স্যারকে। তো ওরকম এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাট একটা কথা বলি, রিডিং হ্যাবিট বাড়াও, রিডিং হ্যাবিট না বাড়ালে এটা পারবা না, সিরিয়াসলি পারবা না। রিডিং হ্যাবিট বাড়ানোর চেষ্টা করো, রেফারেন্স বই পড়ো, পেপার পড়ো। রেফারেন্স বই লিস্ট আমার নোটে আছে, এটা নিয়ে আমি আর কথা বলছি না। আর বিসিএস পরীক্ষা এবং আইবিএস ভর্তি পরীক্ষার যে ডিফিকাল্টি লেভেলটা, এটা কিন্তু রিয়েলি ওভাররেটেড। যতটা ডিফিকাল্ট না তার চেয়ে বেশি ডিফিকাল্ট বলে লোকজন বলে, এতটা কঠিন না। চেষ্টা করো, পারবা, নিশ্চয়ই পারবা। এর কারণ হলো অনেক ক্যান্ডিডেট যায় বিসিএস পরীক্ষা দিতে জাস্ট ঘুরতে যায়, বুঝছো, সকালে উঠছে কোনো কাজ নাই, একটু ঘুরে আসি, এই ধরনের প্রচুর ক্যান্ডিডেট যায়। রিয়েলি পড়াশোনা করো। সরি ইন্টারাপ্ট করার জন্য। আমাদের আসলে লেডিস হলে যে নিয়ম সে অনুযায়ী হচ্ছে 8টার মধ্যে হলে যেতে হবে। তবে আমরা ডিএসডব্লিউ স্যারের সাথে কথা বলছি এবং লেডিস হলে যে সুপার তার সাথে কথা বলা হয়েছে। অনুষ্ঠান শেষ করে যারা এখানে উপস্থিত আছেন মেয়েরা সবাই একসাথে থাকবেন, আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, আপনাদেরকে একসাথে পৌঁছে দেওয়া হবে। আর দাদা যখন শেষ করবেন আমরা অনুষ্ঠান তখন শেষ করবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ক্যারিয়ার ক্লাবকে। আর একটু আগে বললে একটু কম দৌড়ালাম, যাই হোক। আরেকটা কাজ কখনো করবো না লাইফে, সেটা হচ্ছে ধরো তুমি একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নিতে গিয়ে তুমি দেখলা তোমার চাইতে অনেকে খুব ভালো ভালো পারে, তুমি কম পারো, কখনোই ওদের সঙ্গে কম্পিটিশনে যাবে না। একটু মাথায় রাখো জিনিসটা। যারা অনেক ভালো পারে কখনোই তাদের সাথে কম্পিটিশন করবে না। কেন? ধরো আমি অঙ্ক পরীক্ষা দিলাম, আমি পেলাম 100-র মধ্যে 20, ফেল করছে। আমার এক অমানুষ বন্ধু সে পাইছে 100-তে 100। আমি চিন্তা করলাম ওকে ফেলতে হবে যে করে হোক। অনেক পড়াশোনা করলাম ওকে ফেলার জন্য। এসব ক্ষেত্রে কাজের কাজ কোনো কিছুই হয় না, ফ্রাস্ট্রেশন কাজ করে। বেটার আজকে আমি 20 পেলাম, যদি কালকে আমি 22 পাই, তাও কিন্তু আমি ফেল করছি, 33-এ পাস, 33 পেলে পাস, আমি পাইছি 22, তাও আমি ফেল করছি, কিন্তু আমি বলবো আই এম সাকসেসফুল। কারণ আমি গতকালকে যা ছিলাম আজকে তার চাইতে ভালো করতে পারছি। কখনোই কারোর সঙ্গে কম্পিটিশন করবা না, অলওয়েজ কম্পিটিশন করবা নিজের সঙ্গে, নিজেকে অতিক্রম করার চেষ্টা করবা। এবং এটা খুব খুব কেয়ারফুলি চেক করবা যে আজকের তুমি গতকালকে তুমি চাইতে বেটার কিনা। যদি বেটার হোক, যে যাই বলুক না কেন, ইউ আর সাকসেসফুল। এই নিজেকে যত বেশি ছাড়াবো আস্তে 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 একদম পিকে চলে যাবো। কিন্তু এক লাফে পিকে যাওয়া সম্ভব না। ওই জন্য কম্পিটিশনটা নিজের সঙ্গে করলে সহজ হয়, ফ্রাস্ট্রেশনটাও কম আসে। কারণ যে অনেক ভালো করে সে কিন্তু চট করে ভালো করে না, তার অনেক দিনের শ্রম আছে, তার অনেক দিনের পরিশ্রম আছে। আমি এক লাফে পারবো না, নিজের সাথে কম্পিট করবো অলওয়েজ।
আচ্ছা, আমার তো মনে ছিল, এখানে রাখছি। হ্যাঁ, আমার তো মনেই আছে। এগুলো অনেক কথা, এই কথাগুলো এতক্ষণ বলে ফেললাম। এক্সট্রা ওয়ার্ক এক্সট্রা মাইল, এটা মাথায় রাখো সবসময়। এক্সট্রা ওয়ার্ক এক্সট্রা মাইল, এক্সট্রা ওয়ার্ক ছাড়া এক্সট্রা মাইল যাওয়া সম্ভব না। আইএ ভর্তি পরীক্ষা 717, এটা ফেসবুকে আছে, দেখে নিও। তোমরা যদি চাও ভাইবা নিয়ে কিছু কথা বলতে পারি, তবে ভাইবার স্লাইডটা অনেক বিশাল, এত কিছু না বলি, একটা স্লাইডে নিয়ে সবগুলো বলার চেষ্টা করব। ভাইবা নিয়ে আমার 2টা লেখা আছে ফেসবুকে, 2টাই প্রথমত এসেছিল। তো এই লেখাটা শুধু বিসিএস পরীক্ষার জন্য না, যে কোনো চাকরির ভাইবার জন্য সত্য। তবে আমি আমার লাইফে ভাইবা দিয়েছি মাত্র 2টা। একটা হচ্ছে 30তম বিসিএস এর ভাইবা, আর একটা হচ্ছে আইবি এর এমবিএ পরীক্ষার ভাইবা। আমি আর কখনো ভাইবা দিই নাই। তবে ভাইবা দিয়েছে এমন অনেক লোকের সাথে কথা বলেছি, অনেক মানে প্রচুর, সিরিয়াসলি প্রচুর। তো আমি আমার টুকিটাকি এক্সপেরিয়েন্স থেকে এই নোটটা তৈরি করেছি, ওই 2টা নোট তৈরি করেছি। 2টাই ফেসবুকে আছে, মানে ভাইবার টেকনিক টিপস। তো আমি একটা স্লাইড ভালো করে আলোচনা করবো, বাকিগুলো একটু ইয়ে করে যাবো। তার আগে আমি একটা ইন্টারভিউ দেখি, এমন ইন্টারভিউ হয় দেখি। উপস্থিত বুদ্ধি খুব কাজে দেয়। তোমার একটা রিয়েল লাইফ এক্সাম্পল শেয়ার করি। ইন্ডিয়াতে একটা প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে উইপ্রো। নাম শুনেছ? উইপ্রো ইন্ডিয়ার টপ সফটওয়্যার ফার্ম, এটা হচ্ছে ইন্ডিয়া মাইক্রোসফট। উইপ্রোতে একটা ইন্টারভিউ সেশন হচ্ছিল। সেশনটা কন্ডাক্ট করছিলেন উইপ্রো সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। একজন ক্যান্ডিডেট, সে অনেকগুলো প্রশ্নের উত্তর পারছে, অনেকগুলো পারে না। ক্যান্ডিডেটটা পড়াশোনা করছে আইআইটিতে। তখন তাকে উইপ্রোর সিইও সাহেব বললেন, দেখো তুমি তো অনেকগুলো পেরেছো, অনেকগুলো পারো নাই, তো তোমাকে আমরা একটা শেষ প্রশ্ন করব, যে প্রশ্নটা তুমি চাইলে অ্যাভয়েড করতে পারো, অর্থাৎ তুমি চাইলে অ্যাটেম্পট নাও করতে পারো। যদি অ্যাটেম্পট না করো তাহলে তোমার এই চাকরিটা হওয়ার সম্ভাবনা 50-50, হতেও পারে নাও হতে পারে। যদি অ্যাটেম্পট করো এবং সঠিক উত্তর দিতে পারো, তোমার চাকরিটা কনফার্ম হবে। যদি অ্যাটেম্পট করে ভুল করো, তোমার চাকরিটা হবেই না। এখন তুমি ভেবে নাও, তুমি এই লাস্ট কোয়েশ্চেনটাকে ট্রাই করবে কিনা? জি স্যার করবো। তুমি ভেবে নাও, জি স্যার ভেবেই বলছি। ওকে ফাইন। দেখি বলো, পৃথিবীতে রাত আগে আসে নাকি দিন আগে আসে? সেই ছেলেটা কোনো চিন্তা ভাবনা না করে উত্তর করলো, স্যার রাত আগে আসে। কেন রাত কেন আগে আসে? দিনও তো আগে আসতে পারে। তখন সেই ছেলেটা হেসে বললো, স্যার আপনি আমাকে প্রমিস করেছিলেন, লাস্ট কোয়েশ্চেন ছিল, আর কোনো প্রশ্ন করার কথা ছিল না স্যার। তার চাকরিটা হয়ে গেছিল। বিসিএস ফরেন অ্যাফেয়ার্স এর 22 বিসিএস এর এক ভাইয়া, ওনাকে জিজ্ঞেস করছিল, তোমার ফার্স্ট চয়েস বিসিএস ফরেন অ্যাফেয়ার্স কেন? উনি উত্তর করছিলেন, স্যার আমার দেশ বিদেশ ঘুরে দেখার অনেক শখ, আমার বাবার এত টাকা নাই স্যার, এখানে চাকরিটা পেলে স্যার আমি ফ্রিতে ঘুরতে পারবো, ওই জন্য ফরেন ফার্স্ট চয়েস দিয়েছি। তারও চাকরি দিচ্ছে। 27 বিসিএস আমার এক সিনিয়র ফ্রেন্ড আছে, একটা মেয়ে, যেদিন ভাইবা ছিল সেদিন ছিল তার জন্মদিন। তো স্যারদের কাছে সার্টিফিকেট থাকে। ও ঢোকার সময় বলতেছে, স্যার হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ স্যার। তাকে বসতে বলার আগেই প্রথম প্রশ্ন একদম, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অন ইউর বার্থডেস? তুমি তোমার জন্মদিনে সাধারণত কি করো? বলে, স্যার আই ইউজুয়ালি প্লান্ট এ ট্রি অন মাই বার্থডে। আমি সাধারণত জন্মদিনে একটা করে গাছ লাগাই। ওয়াও, নাইস, অ্যামেজিং, ইমপ্রেসিভ, ইত্যাদি ইত্যাদি। বড়রা খুবই খুশি আনসারটা শুনে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপু আপনি আসলে কি জন্মদিনে একটা করে গাছ লাগান? বলে, ভাই আমি আমার লাইফে কখনো গাছ লাগাই না। নার্ভাসনেস, বিসিএস পুলিশে 30 বিসিএস এ আমার এক ফ্রেন্ড আছে, নার্ভাসের রাজা, অসম্ভব নার্ভাস। সেই ভাইবাতে ঢুকতেছে, ঢোকার সময় সে তার স্রষ্টাকে স্মরণ করছে সারাক্ষণ, যাতে ভালো করতে পারে। ঢুকেই সালাম দিচ্ছে অনেকে, আসসালামু আলাইকুম না বলে সে ঢুকে বলছে চিৎকার করে, আল্লাহু আকবার। সে এতক্ষণ ধরে এটাই বলে আসতেছিল। সারা বলছে, বাবা তোমার কি হয়েছে?
বলে স্যার আমি সালাম দিছি। সে ভাবতেছে, সে বলছে আসসালামু আলাইকুম। বলে কি আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমার মধ্যে মস্তিষ্ক একটু গরম হয়েছে, তুমি একটু বেসিনের ওখানে গিয়ে একটু চোখে পানি টানি দিয়ে আসো। বলে স্যার সালামে কি ভুল হয়েছে? বলে না অত্যন্ত সুন্দর হয়েছে, তুমি একটু মাথায় পানি দিয়ে আসো। সে আসলে মাথায় পানি দিয়ে আসছে এবং দুজনের পরে ভাইবা দিচ্ছে, সেও চাকরি করছে, পুলিশে আছে সে। সো নার্ভাসনেস বলো বা অন্যান্য কিছু বলো থাকে, আমারও ছিল, অনেক নার্ভাস ছিলাম। এসি চলছিল কিন্তু আমি ঘামছিলাম, মনে আছে আমার। এই বিষয়টা একটু বলি, এখানে সবগুলো আছে মোটামুটি। যে কোনো ভাইবা বোর্ডে যে বিষয়গুলো দেখা হয় বলে আমার কাছে মনে হয়েছে, যে কোনো মানে যে কোনো, নট অনলি সিভিল সার্ভিস, সেই পয়েন্টগুলো আমি একটু বলছি, আস্তে আস্তে বলছি, একটু খেয়াল করো। নাম্বার 1, পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কোম্পানি সম্পর্কে কোনো কিছু বলো, ওরা দেখবে তোমার বক্তব্য, তোমার বলাটা কতটুকু ইতিবাচক। নেগেটিভ কথাকে পজিটিভলি বলাকে একটা কথা বলে, সেটা হচ্ছে ইউফেমিজম। ইউফেমিজম মানে পচা কথাকে ভালোভাবে বলা। অটল বাবু পটল তুলেছেন না বলে অটল বাবু ইন্তেকাল করেছেন বলা, এটা হচ্ছে ইউফেমিজম। তো যে কোনো একটা বিষয়ে তোমাকে জিজ্ঞেস করলে তোমাকে দেখবে যে তোমার যে অ্যাটিটিউড এটা পজিটিভ কিনা। তোমাকে বললো টেল আস 5 পয়েন্টস অ্যাবাউট ইউর ফ্যামিলি, তুমি তোমার ফ্যামিলির 14 গোষ্ঠী উদ্ধার করে ফেললাম। অথবা এটা খুব কমন যে তুমি কেন আগের চাকরিটা ছেড়ে এই চাকরিতে জয়েন করতে চাচ্ছ, তুমি কেন তোমার জব সুইচ করতে চাচ্ছ। প্লিজ কখনোই আগের চাকরি দুর্নাম করবা না, দুর্নাম করলে মার্কস কমবে। এটাকে খুব কেয়ারফুলি পজিটিভ ওয়েতে বলতে হবে, এটাই ওরা পছন্দ করে, এটাই ওরা চায়। কারণ তুমি যদি এই চাকরির আগের চাকরি দুর্নাম করো, ওরা শিওর হয় তুমি পরবর্তীতে গিয়ে ওদের কোম্পানি দুর্নাম করো বাইরে গিয়ে, যে আরেকজনের খারাপ বলে সে নিশ্চয়ই অন্য একজনকে তারও খারাপ বলে, এটাই স্বাভাবিক, এটা একটু করবা না। নাম্বার 2, বডি ল্যাঙ্গুয়েজ। একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তার ম্যাচুরিটি সম্পর্কে ধারণা করা যায়, সে ওই চাকরিটা করার জন্য মেন্টালি ফিট কিনা ধারণা করা যায়। যেমন একটু আগে আমরা যেটা দেখলাম, ওখানে মোশাররফ করিম এমন করতেছিল না, আমরা অনেকেই অবচেতন ভাবে এমন করি, তুমি হয়তো খেয়াল করো নাই, কিন্তু যে তোমার দিকে তাকিয়ে আছে সে কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছে তুমি কি করছো, তখন দেখতে খুব দৃশ্য। মেন্টাল ম্যাচুরিটি, তোমাকে অনেকগুলো প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলো মধ্য থেকে ওরা বুঝতে পারবে তুমি চাকরিটা করার জন্য মানসিকভাবে পরিপক্ক কিনা। রেডি উইট নিয়ে বলেছি, উপস্থিত বুদ্ধি, এটা না বলি। থট ক্ল্যারিটি, তোমার চিন্তা ভাবনার স্বচ্ছতা আছে কিনা। ধরো তুমি একটা কোম্পানির একটা পদে অ্যাপ্লাই করলাম, তোমাকে বলতে পারে আপনার যারা সাবঅর্ডিনেট, সেই সাবঅর্ডিনেটদের মধ্যে একটা প্রবলেম দিল, যে এই প্রবলেমটা হলো, তখন আপনি এটা কিভাবে সলভ করবেন একটু বলেন। তার মানে তুমি কতটুকু পরিষ্কার ভাবে চিন্তা ভাবনা করতে পারো, এটা কিন্তু ওরা বুঝে ফেলে, এটাকে বলে থট ক্ল্যারিটি। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি দেখে কিরকম। তো ধরো তোমার ফার্স্ট চয়েস বিসিএস প্রশাসন, তুমি যখন জয়েন করবা, তোমাকে যখন ইউএনও করা হবে, উপজেলা নির্বাহী অফিসার, ইউএনও, তখন ধরো ইউনিয়নে তোমার উপজেলাতে একটা দাঙ্গা লেগে গেল, মারামারি লেগে গেল, তখন তুমি ম্যাজিস্ট্রেট ওখানে গেলা ঠান্ডা করার জন্য, তুমি তখন কি করবা। তোমার ফার্স্ট চয়েস বিসিএস ফরেন সার্ভিস বা ফরেন অ্যাফেয়ার্স, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, তোমাকে জিজ্ঞেস করতে পারে ধরো তুমি একটা ফরেন কনফারেন্সে গেলে, ফরেন কনফারেন্সে যাওয়ার পর ওখানে বিভিন্ন দেশ থেকে ডেলিগেটরা এসেছেন, সেই ডেলিগেটদেরকে তোমার কনভিন্স করতে হবে যাতে ওরা বাংলাদেশে ঘুরতে আসে। তুমি ট্যুরিজমকে কিভাবে প্রমোট করবে, একটু দাঁড়িয়ে 2 মিনিট বলো। এটা কিন্তু তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে, তোমার থট ক্ল্যারিটি সম্পর্কে ধারণা পেয়ে যাবে, এবং এগুলো খুব কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। ডিসেন্ট অ্যাপিয়ারেন্স, তোমার গেটআপ। আমি নিশ্চয়ই এই ড্রেসে ভাইবাতে যেতাম না, এটা ভাইবার ড্রেস না। তোমার অ্যাপিয়ারেন্সটা ডিসেন্ট কিনা, ফর্মাল পোশাক কিনা, ফর্মাল পোশাক পরে যাওয়া। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আসলে কি ড্রেস পরলে ভালো হয়, আমাকে আমি অনেক বিপদে থাকি, আমাকে এমন এমন ফানি। ফার্স্টে একটা মেয়ে দাঁড়ায় বলছে, পিচ্ছি মেয়ে, ফার্স্ট ইয়ারের মেয়ে, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, কথাগুলো ক্যান 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 টাইপের। আমি বললাম হ্যাঁ বলো বলো, ওকে দাও মাইক্রোফোন দাও। বলে ভাইয়া আমি আপনার সব লেখা করি, ইন্ট্রোডাকশন বাদ দাও, বলো কি স্যার।
বলে কি ভাইয়া আমার বয়ফ্রেন্ড খালি আমার সঙ্গে ঝামেলা করে, ব্রেকআপ করতে চাই, আমি কি করতে পারি, আমাকে একটু বুদ্ধি দেন। ও এখানে আছে, আপনি বললে শুনবে। শাস্ত্রের ঘটনা। তো তাই ঝামেলা করে খুব, ভাইয়া তুমি একটা কাজ করো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দাও, ছেড়ে আমার কাছে চলে আসো, আমি কখনোই ঝামেলা করবো না। মেয়ে কিন্তু আরো চালাক, তার সেন্স অফ হিউমার আমাকে অবাক করছে। বলে ভাইয়া আসবো না, আপনি শুরুতে ঝামেলা শুরু করছেন। তো যাই হোক, তো পোশাক কি পরতে হবে এটা আমরা কম বেশি সবাই জানি। ফর্মাল পোশাক কাহাকে বলে আমরা সবাই জানি। তারপরে অনেকে জিজ্ঞেস করে ভাই কি করবো, আপনি যেটা বলবেন এটাই করবো। তখন আমি বলি হ্যাঁ, হলুদ শার্ট, লাল প্যান্ট, সবুজ টাই, গোলাপি রঙের জুতা, খুব ভালো ড্রেস। তাহলে ভাইয়া সিরিয়াসলি, অবশ্যই সিরিয়াসলি, ওই ভাই আপনি দুষ্টুমি করতেছেন আমার সাথে, আপনি এটা বুঝাও ফেলছেন, ব্রিলিয়ান্ট। তো আমি কি করছিলাম সেটা একটু বলি। বিসিএস ভাইভাতে আইবিএ তো একই ড্রেস করছি, একদম একই ড্রেস করছি আইবিএ তো। হোয়াইট শার্ট, ফর্মাল শার্ট, ফুল স্লিভ, হোয়াইট শার্ট, ফর্মাল ব্ল্যাক প্যান্ট, এরপর ফর্মাল বেল্ট, ব্ল্যাক বেল্ট, ব্ল্যাক টাই। পরে ওখানে কি টাই খুলে ফেলছিলাম, বড় লাগছিল খুব, বিসিএস টাই খুলছিলাম, আইবিএ টাই খুলে, আইবিএ টাই ছিল। আইবিএ ভাইবার এক্সপিরিয়েন্সটা ওই সাধারণ জীবনে আছে, একটু পারলে পড়ে নিও, রিয়েলি না পড়ে নিও এটা যে কি হয়েছিল সেদিন। তো যাই হোক, বিসিএস টা বলি, ফর্মাল ব্ল্যাক টাই ছিল, এরপরে ফর্মাল শু ছিল, ব্ল্যাক মোজা ছিল, আর ভিতরে যাব না। এরপর হচ্ছে এটিকেট, আদব কায়দা, এটা একটু দেখে ওরা, খুব ভালো করে দেখেন, বিসিএস এ খুব ভালো করে দেখেন। প্লিজ মাথায় রাখবেন, সিভিল সার্ভিসে ব্রিলিয়ান্ট লোকদের কোনো ভাব নাই। সিভিল সার্ভিসে ব্রিলিয়ান্ট লোকদের কোনো ভাব নাই। তুমি ব্রিলিয়ান্ট কি ব্রিলিয়ান্ট না, দে ডোন্ট কেয়ার, রিয়েলি দে ডোন্ট কেয়ার। ওরা শুধু এইটুকুই দেখবে তুমি একজন অবিডিয়েন্ট সিভিল সার্ভেন্ট হবে কিনা, তুমি একজন লয়াল সিভিল সার্ভেন্ট হবে কিনা, তুমি অনেক কিছু জানতে পারো, ডবল স্ট্যান্ড করলাম, গোল্ডেন এম্পাস পাইছে, অনেক কিছু। দে ডোন্ট কেয়ার, রিয়েলি দে ডোন্ট কেয়ার। তো এটা পর্যন্ত অনেক ভালো। আমার এক বন্ধুর কথাই বলি না কেন, সে বইটা করতো ইলেকট্রিক্যাল, মানে কিছু জিনিয়াস থাকে না একদম, মানে ওতে জিনিয়াস থাকে না কিছু ফলাফল, ওতে একটা জিনিয়াস চাই। তার রিটার্নের মার্কস ছিল কত জানো, 614। 614 কিন্তু অনেক মার্কস, এটা পেলে অনেক ক্যাডারে ফার্স্ট হয়। আমার ছিল 644, যেটা এখনো পর্যন্ত হাইয়েস্ট মার্কস রিটার্নে। তার ছিল 614, সে ভাইভাতে ফেল করছে। কারণ একটাই ছিল, আমরা তো ওকে চিনি বন্ধুটাকে, সে অনেক জিনিয়াস নিঃসন্দেহে, কিন্তু ব্যবহারটা খুবই বাজে। সে মানুষকে মানুষ কেয়ার করে না, এবং কাউকে সে তার লাইফে কখনো সে কাউকে সম্মান দিয়ে কথা বলে। এবং আমি আমার ধারণা সে ভাইভাতে এই একটা কাহিনী করে আসছে, এবং তাকে ফেল করা দেওয়া হয়েছিল আমাদের ফ্রেন্ডটাকে। সে অবশ্য খুব বাজে বাজে কথা বলে, এখনো ফেসবুকে চ্যাট ট্যাট করলে খুবই বিশ্রী ভাষা ইউজ করে বলে সিভিল সার্ভিসে তোমার কেমন লাগছে এই টাইপের আর কি। সে এখন দেশের বাইরে থাকে, আমেরিকায় থাকে। এই ধরনের মানুষ, মানে ও জিনিয়াস, ও অনেক কিছু করতে পারবে লাইফে, কিন্তু একটা সমস্যা আছে, ব্যবহার ভালো না। আচ্ছা, কমন সেন্স। কমন সেন্স যাচাই করার জন্য অনেক প্রশ্ন করবে, অনেক প্রশ্ন করে, 2-3টা প্রশ্ন করে, ওরা বুঝতে পারে কমন সেন্স আছে কিনা। কুল টেম্পারামেন্ট, মেজাজ ঠান্ডা কিনা সেটা জাজ করে। আমার এক বন্ধু অ্যাডমিন ফার্স্ট চয়েস ছিল, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট চয়েস ছিল। তো তাকে জিজ্ঞেস করছিল, মানে সে 2টা প্রশ্ন পারে নাই, এটা ফ্যাক্ট। চিরং ইউনিভার্সিটিতে ফার্স্ট ছিল, পড়াশোনা করছে, যার কথা বলতেছি, সে এখন অ্যাডমিনে আছে। তো সে 2টা প্রশ্ন পারে নাই, খুব বেসিক কোশ্চেন, মানে প্রশাসনের খুব একদম মৌলিক প্রশ্ন, এটা পারা উচিত। না পারার পর ওর সার্টিফিকেট গুলো নিয়ে ওর মুখের উপর ছুড়ে মারছে, মানে আক্ষরিক অর্থে মুখের উপর ছুড়ে মারছে। ও তাড়াতাড়ি সরি স্যার বলে চেয়ার ছেড়ে উঠে গেছে। সরি স্যার বলে, কি এখানে কি ফাজলামো করতে আসছো, এগুলো পারো না, প্রিপারেশন নিয়ে আসতে পারো না, তুমি খালি গাইড করে আসছো মনে হয়। সরি স্যার, আমার ভুল হয়েছে স্যার, আমি এটা পারা উচিত ছিল। বলে যে পারা উচিত ছিল কি, আবার তোমাকে চাকরি যাওয়ার জন্য আমি বসে আছি, বের হও বের হও বের হও। সে যাচ্ছে না, দাঁড়ায় আসছে। বলে স্যার আমি তোমাকে আমি চলে যেতে বলছি, তুমি বেয়াদবি করো না, ছেলে বের হয়ে যাও, রুম থেকে বের হয়ে যাও, বাংলা কথা বুঝো না। পাশের জন বলতেছে স্যার ওই পাবলিক পিএইচডির পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের একটু দেখতে আসছে, ও তো পড়াশোনা করে আসে নাই স্যার। ও যাই হোক বাবা, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। তো আমার বন্ধুটা দাঁড়াইছে, দাঁড়ানোর পর বলে কি স্যার আমার চাকরির বয়স শেষ, এটা আমার লাস্ট বিসিএস। বলো তোমার চাকরির বয়স শেষ, সেটা আমরা করবোটা কি, আমি তোমাকে চাকরি দেওয়ার জন্য বসে আছি নাকি, তুমি কে, যাও বেরো। তো
পাশের বলছি তুমি যদি এখন বের না হও তাহলে তোমাকে আমরা পাবলিক সার্ভিস কমিশনের সকল পরীক্ষা থেকে আজীবন বহিষ্কার করবো। এটা বলার মানে সে উঠছে, উঠে ওই সার্টিফিকেট গুলো গুছাইছে, নিচ থেকে গুছাই সে আবার সালাম দিয়েছে, সালাম দিয়ে বলে সরি স্যার আমার ভুল হয়েছে, করা উচিত ছিল, থ্যাংক ইউ স্যার, এটা বলে সে ভদ্রভাবে বেড়ে যাচ্ছিল। পেছন থেকে ভাইরা বোর্ডের চেয়ারম্যান স্যার ডাকছে, বলে এই ছিলেন এদিকে আসো। স্যার বল তুমি চলে যাচ্ছ কেন, তোমার চাকরিটা দরকার করলাম, এই শেষ, তোমাকে চাকরি কে দিবে, আসো। স্যার আসবো। তো পাশের জন বলতে স্যার খুব অবিডিয়েন্ট সিভিল সার্ভেন্ট হবে, যা বলি তাই করে। আরে বসো বসো। ওরা দেখতেছিল, আমি তোমাদের বলি বিসিএস প্রশাসনটা একটু মানে ক্রিটিক্যাল টাইপের চাকরি, অদ্ভুত পিকুলিয়ার চাকরি, অনেক অদ্ভুত সিচুয়েশন ফেস করতে হয়। ওরা দেখতেছিল এই ছেলে খুব প্রেশারে থাকলে সে কেমন রিয়াক্ট করে, সে অবিডিয়েন্ট কিনা, ভদ্র কিনা, সে প্রেশার হ্যান্ডেল করতে পারে কিনা, মেজাজ গরম করে ফেলে কিনা। চেষ্টা করছে মেজাজ গরম করানোর জন্য, পারে না। আচ্ছা, ইংলিশ ফ্লুয়েন্সি ভেরি ইম্পর্টেন্ট। তবে খুব একদম ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে হবে এমন না, কিন্তু আমরা মোটামুটি যেভাবে ইংলিশে কথা বলতে পারি এনাফ। মাঝে মাঝে একটু সংবাদগুলো শুনো, ওই 10টার ইংরেজি সংবাদ আছে না বিটিভির, এটা খুব ভালো। বিটিভির 10টা নিউজ এন্ড 10 ওদের উচ্চারণটা সত্যি খুব ভালো, শুনতে পারো। সিএনএন শুনতে পারো, টেড টক্স শুনতে পারো। টেড টক্স আমাকে অনেক হেল্প করছে। টেড টক্স এর স্পিচ গুলো মানে কি বলবো, এক্সট্রাঅর্ডিনারি থেকেও ভালো। এর চেয়েও বেশি ভালো কিছু থাকলে টেড টক্স এর স্পিচ গুলো শুনতে পারো। টেড টক্স এর স্পিচ, টেড টক্স, TEDTALKS, টেড টক্স, এটা শুনতে পারো। আর মাঝে মাঝে কোনো বন্ধুর সাথে ইংলিশে কনভারসেশন প্র্যাকটিস করতে পারো। সব চাকরিতে লাগে। ইদানিং ইন্টারভিউ গুলো বাংলায় হয় না। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ফার্মগুলোতেও চাকরির পরীক্ষা দাও, ওখানে ইংলিশে কথা বলতে হয়, একটু প্র্যাকটিস করে যেও। আর ইংলিশে কথা বলার সময় আমাদের একটা প্রবলেম হয়, আমরা ইংলিশ বলি ঠিক আছে, কিন্তু সেই ইংলিশটা হচ্ছে চাটগাঁয়া ইংলিশ, নোয়াখাইটা ইংলিশ, সিলেটি ইংলিশ, বোঝো? আমাদের আঞ্চলিকতার টানটা ইংরেজি ভাষায় চলে আসে। হ্যাঁ, থ্রি এরকম, থ্রি ওরকম। হ্যাঁ, আই এম এ আমার বাড়ি চট্টগ্রাম, সো এটা আমি জানি, এটা হয়, এই সমস্যাটা হয় অনেক সময়। আমার কথায় কিন্তু টান চলে আসে, আঞ্চলিকতার টান চলে আসে, কিন্তু এটা আসবেই। কতটুকু অ্যাকসেপ্টেবল, কতটুকু অ্যাকসেপ্টেবল না, এটা একটু মাথায় রেখো, ভালো হবে। এগুলো বলে ফেলেছি, এগুলো বলবার মতো কিছু নাই। না, এগুলো না বলি, সময় নাই। আড্ডা শেষ হোক গল্পে, শেষের দিকে চলে আসছি আমরা কিছু প্রশ্নোত্তর পর্ব রাখলে ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে। আমি 2টা গল্প দিয়ে আমার আড্ডাটা শেষ করবো আর কি। শেষ করবো না, আরো কিছু আছে। এই গল্পগুলো আমার তৈরি করা না, এটা ইন্ডিয়াতে IIM নাম শুনেছো? IIM নাম শুনো নাই? আমাদের IBA আছে না ভাই? মনে করো IBA তে একটা ভ্যালু আছে, এটা আমাদের টপ বিজনেস স্কুল, টপ বি স্কুল বলে আর কি, বি স্কুল। বাংলাদেশের টপ বি স্কুল হচ্ছে IBA থেকে 20 গুণ ভালো, 20 গুণ বেশি টাফ চান্স পাওয়াটা IIM, ওদের ওয়েবসাইট থেকে নেওয়া। ও প্রাসঙ্গিক ভাবে বলি, তোমরা ইংলিশ নভেল পড়া শুরু করতে পারো, হ্যারি পটার দিয়ে শুরু করো, অসুবিধা নাই, স্কিল ডেভেলপ করবে, মাস্ট। এই যে 3 ইডিয়টস মুভিটা, তোমরা কেউ কি জানো বইটার নাম কি, যে বই থেকে মুভিটা বানাইছে? কেউ? চেতন ভাগবতের 5.1 বইটা মুভি থেকে অনেক ভালো, প্লিজ পড়ে নিও। চেতন ভাগবতের লেখা একেবারেই সহজ, পানির মতো। এই বইটা পড়ে নিও, মজা পাবা। কারণ আছে, এটা চেতন ভাগবতের আত্মজীবনী টাইপের। উনি পড়াশোনা করেছেন IIT-তে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। পরে উনি আবার MBA করেছেন হচ্ছে IIM থেকে। সো ওদের সাথে আমাদের অনেক কিছু মিল আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের অনেক কিছু মিল আছে, মজা পাবা, পড়ে নিতে পারো। প্রথম গল্প, একটা কাক একটা গাছের উঁচু ডালে বসে গান গাইছিল কোনো কাজকর্ম না করে। সে পথ দিয়ে বিকালবেলা এক খরগোশ যাচ্ছিল। সেই খরগোশটা কাককে দেখে বললো, দোস্ত করে সকালও দেখলাম গান করতেছিস, সারাদিন এটাই করলি, বিকালও তাই করতেছিস, আর আমি সারাদিন খাটলাম, তুই পরিশ্রম করিস না কেন, কাজ করিস না কেন? কাক বলে, কিন্তু বেটা কাজ করতে ভালো লাগে না, বিরক্তিকর জিনিস, পরিশ্রম ভালো মানুষ করে, আমার গান করতেই ভালো লাগে। তো খরগোশ বলতেছে, আমারও তো পরিশ্রম করতে ভালো লাগে না, আমি কি করতে পারি? বলে, পরিশ্রম করিস না, অসুবিধা কি? সত্যি? বলে, হ্যাঁ, কোনো কাজ করার দরকার নাই, গান গা। পরে ওই খরগোশটা গাছটার নিচে বসে গান গাইতে শুরু করলো। কিছুক্ষণ পর সেই পথ দিয়ে এক শেয়াল যাচ্ছিল। শেয়ালটা যখন দেখলো একটা খরগোশ ছানা ওখানে বসে গান করছে, খরগোশটাকে খপ করে ধরে খেয়ে ফেললো।
এই গল্পের লেসনটা কি? এই গল্পের লেসনটা হচ্ছে, যখন তুমি অনেক উঁচু কোনো আসনে বসে আছো, এতটাই উঁচু তোমাকে হাত বাড়িয়ে ধরা যাবে না, তখন তুমি কোনো কাজকর্ম না করে হাত পা গুটিয়ে বসে থাকতে পারো। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই উঁচু আসনে বসবার যোগ্যতা অর্জন না করছো, ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করে সেই উঁচু আসনে বসার মতো যোগ্যতা অর্জন করতে হবে। পরের গল্পটা, শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য সাইবেরিয়া ছেড়ে একটা পাখি ওয়ার্ম রিজিয়নে আসছিল, বাংলাদেশে আসতেছিল। প্রচন্ড শীতে পাখিটা পথের মাঝখানে একটা বরফের টুকরো হয়ে টুক করে পড়ে গেল নিচে। সে মারা যাবে, একটু পরেই মারা যাবে। তখন একটু পর সেই পথ দিয়ে গরু যাচ্ছিল। গরুটা যখন পাখিটাকে মানে দেখছে যে বরফের মধ্যে একটা জিনিস নড়তেছে, তখন সে মজা করে তার মধ্যে দুষ্ট বুদ্ধি চাপলো। সে গিয়ে পাখিটার উপর গিয়ে মলত্যাগ করে দিয়েছে গরুটা। তো বরফে ছিল, একটু পরে মারা যেত, কিন্তু ওই গোবরের উষ্ণতা পেয়ে তার শরীরের সমস্ত বরফ ঝরে গেল, এবং ঝরে যাওয়ার পর ওই গরুটার প্রতি কৃতজ্ঞতায় পাখিটা গান গাইতে শুরু করলো। একটু পর সে পথ দিয়ে বেড়াল যাচ্ছিল। সে যখন দেখে ওই গোবর থেকে একটা আওয়াজ আসছে, সে গোবরটা সরিয়ে ছোট্ট পাখিটাকে ধরে খপ্পর ধরে খেয়ে ফেলছে। এই গল্পের লেসন গুলো কি? নাম্বার 1, not everyone who drops shit on you is your enemy. এই যে গরুটা পাখিটার উপরে শীত নিক্ষেপ করেছিল না, নোংরা নিক্ষেপ করেছিল না, এই গরুটা কি পাখিটার শত্রু ছিল না, বন্ধুই ছিল। ঠিক একই ভাবে আমাদেরকে যারা বকাঝকা করে, আমাদের ভালোর জন্যই করে, এটা একটু বুঝতে হবে। বকাঝকা খাওয়ার সময় মনে হতে পারে সে আমার শত্রু মনে হয়। আমার এক বন্ধু আমাকে বলছে এই কাজটা করিস না দোস্ত, তখন তাকে শত্রুর মতো লাগে। আমার স্যার বলছে, আমার মা বাবা বলছে, বড় ভাই বোন বলছে, কিন্তু হয়তো বা সে আপনার ভালো চায়। Second lesson, not everyone who gets you out of shit is your friend. এই যে পাখিটাকে বেড়ালটা ওই শীতের ভিতর থেকে বের করেছিল, বেড়ালটা কি পাখিটার বন্ধু ছিল না? ঠিক একই ভাবে যখন আমরা খুব কষ্টের মধ্যে থাকি, বিপদের মধ্যে থাকি, তখন অনেকে আমাকে সেই বিপদ থেকে, সেই কষ্ট থেকে উদ্ধার করার জন্য হাত বাড়িয়ে দেবে। তাদের সকলেই আমার ফ্রেন্ড নাও হতে পারে। তোমাকে বলতে পারে, দোস্ত বিসিএস পরীক্ষার জন্য আগে পড়াশোনা করে লাভ আছে বেটা, অনেকগুলো হয় না, আমি শুনছি অনেক, আমি জানি এগুলো ঘুষ ছাড়া হয় না, এই সেই হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। তখন যেহেতু তোমার অনেক কষ্ট হচ্ছে পড়াশোনা করতে, তখন তোমার মনে হতেই পারে সে আমার ভালো চাই, তার কথাটা শুনে ওখান থেকে বেরিয়ে আসে। সে তোমার ভালো নাও চাইতে পারে, একটু মাথায় রাখতে হবে। থার্ড লেসনটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। When you are in the shit, always keep your mouth shut. এই যে পাখিটা ও যে শীতের মধ্যে ছিল, ও যদি তার মুখটা না খুলতো, সে কিন্তু মারা পড়তো না, সে বেঁচে যেত। ঠিক একই ভাবে তুমি যখন বিপদে আছো, কষ্টের মধ্যে আছো, প্রস্তুতি নিচ্ছ, তখন যে যাই বলুক না কেন, চোখ আর কান খোলা রাখবা, মুখটা বন্ধ রাখবা সবসময়। একদিন তোমারও দিন আসবে, ওই দিন তোমাকে আর কষ্ট করে বলতে হবে না, তোমার কাজ তোমার জন্য কথা বলবে। কাজের কথা বলার ক্ষমতা ওই মুখের চাইতে অনেক বেশি, অনেক অনেক বেশি। ফ্রেন্ডশিপ রুল, লাইফে হ্যাপি হতে হলে, যদি লাইফে হ্যাপি হতে চাও, বেশি বেশি ব্লক করো লোকজনকে। যারা তোমার আনহ্যাপিনেস ক্রিয়েট করে, যারা তোমাকে লো ফিল করায়, যাদের তুমি হ্যাপি হওয়া এবং ফ্রেন্ডশিপ স্ট্রং হবে। সেকেন্ডটা, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে ক্যারিয়ার আড্ডা করেন ফ্রি অফ কস্ট, অনেক কষ্ট হয়, কেন করেন? ঘরে খেয়ে বনের মোষ কেন তাড়ান? এটাকে আমি একটু অন্যভাবে বলি। এই যে আমি আমার গল্পটা এতক্ষণ বললাম, সকাল না দুপুর থেকে, আমার কিন্তু আজকের অবস্থানে আসার কথা ছিল না, আমার হারিয়ে যাওয়ার কথা ছিল। আমি যা কিছু সম্মান পাই, যাই পাই না কেন, এইসবের কোনো যোগ্যতাই আমার নাই, কিন্তু আমি পাচ্ছি। ধরো তোমার 10 টাকা কামাই করার ক্ষমতা আছে, যদি আল্লাহ তোমাকে 10 টাকা দেয়, তুমি খুশি হবা, শুকরিয়া, খুশি হবা। কোনো একটা দিন আল্লাহ তোমাকে 10 টাকার জায়গায় 20 টাকা দিয়ে দেখলেন, তুমি কি করো? আমি বিশ্বাস করি এই যে বাড়তি 10 টাকা তুমি পেলা না,
ওখান থেকে 5 টাকা যদি তুমি লোকজনকে হেল্প না করো, পরবর্তী মাস থেকে আল্লাহ তোমাকে বাড়তি 10 টাকা সৌভাগ্য থেকে বঞ্চিত করবেন। ঠিক একই ভাবে আমি আজকে যে সম্মানটা পাই বেশিরভাগই বাড়তি, এটা আমি খুব ভালো করে বুঝি, এইটুকু বুদ্ধি আমার আছে। এই আমি যে বাড়তি সম্মানটা পাই, বাড়তি গৌরবটা পাই, আমি যদি এই বাড়তি সম্মানের কিছু ভাগিদার কিছু মানুষকে না করি, তাহলে আমার সেই বাড়তি সম্মানটা স্রষ্টা কেড়ে নেবেন, সে ভয় থেকে আমি কথা বলি, আর কোনো কিছু না। সাঙ্ক কস্ট। ধরো তুমি একটা কফি শপে গেলে, কফি খাবার, প্রিপেড কফি শপ। সাঙ্ক কস্ট ব্যাপারটা শুনছো কখনো? সাঙ্ক কস্ট শোনার কথা না ভাই, ইঞ্জিনিয়ারিং এটা নাই। ও ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং এগুলোতে থাকার কথা। সাঙ্ক কস্ট পড়ছো? সাঙ্ক কস্ট পড়ার দরকার নেই, এটা একটা কনসেপ্ট, অ্যাকাউন্টিং এর কনসেপ্ট। অ্যাকাউন্টিংও আছে, ইকোনমিক্সও আছে। তো সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। সিঙ্ক মানে ডুবে যাওয়া, সাঙ্ক মানে যেটা ডুবে গেছে, আর কস্ট মানে খরচ। ধরো তুমি একটা কফি শপে গেলে, একটা প্রিপেড কফি শপ, 100 টাকা দিলাম কফির দাম, কফি আসলো, টাকা অলরেডি পে করে ফেলছো। কফিটা আসার পর তুমি দেখলা একটু পরে ওখানে একটা কোথা থেকে যেন একটা পোকা এসে উড়ে পড়ছে। এখন পোকাটা ওখানে ছটফট করতেছে, একটু পরে পোকাটা ওখানে মারা গেছে। ওই পোকার গায়ের থেকে কি কত করে মিশ্রিত হয়েছে, মিশ্রিত হওয়ার পর কফির সঙ্গে মিশে গেছে, তুমি দেখতেছো। এরপর তোমার মধ্যে কনফিউশন শুরু হয়েছে, 100 টাকা তো খরচ করে ফেললাম, যদি কফিটা ফেলে দিই এই 100 টাকা তো লস, কি করব? আমরা বেশিরভাগ লোক এই মোড়ের মধ্যে খুঁতখুঁতনে নিয়ে কফিটা থেকে একটা চামচ দিয়ে পোকাটা ফেলে দিলাম। এরপর কফিটা অনেক অস্বস্তি নিয়ে, অনেক অভুক্তি নিয়ে খেয়ে ফেললাম। কফিটা খাওয়ার পর পেট খারাপ করলো, পেট খারাপ করার পর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ওষুধ দিচ্ছে, সাথে লাগছে 3 দিন। এই 3 দিন তুমি অফিসে যেতে পারো নাই, কোনো কাজ করতে পারো নাই ঠিক মতো। আচ্ছা খেয়াল করো, যদি তুমি কফিটা তখনই ফেলে দিতে, তোমার কয় টাকা লস হতো? 100 টাকা, অনলি 100 টাকা। তুমি ফেলতে পারো নাই, বিকজ তুমি 100 টাকা খরচ করে ফেলছো, টাকার একটা মায়া আছে। তুমি ওই 100 টাকার মায়া ছাড়তে না পেরে তুমি এটা খেয়ে ফেলছো। খাওয়ার পর তোমার কি হলো? পেট খারাপ হলো, ডাক্তারের কাছে যেতে হলো, গাড়ি ভাড়া গেছে, ডাক্তারের ফিস দিতে হয়েছে, ওষুধের একটা খরচ আছে, তোমার 3 দিন নষ্ট হলো, টাইম ইজ মানি, ওটার একটা খরচ আছে, অফিস করতে পারো না, ওটার একটা খরচ আছে, তোমার আরো অনেকগুলো কস্ট লাইফে চলে আসছে না? আমরা বেশিরভাগ লোক এই যে লাইফে এত কষ্ট, এত যন্ত্রণা, এত বেদনা, আমরা সেই কষ্টগুলোকে ওখানে ছেড়ে সামনের দিকে যেতে পারি না, ওটাকে সঙ্গে নিয়ে চলি। সঙ্গে নিয়ে চলতে হবে কি, ওটা আরো অনেকগুলো কষ্টকে নিমন্ত্রণ করে নিয়ে আসে। আমার লাইফে টাকার লসের পরিমাণ অনেক বেশি। যেহেতু আমি বিজনেস করতাম, বিজনেস গুলো ছেড়ে দিই, তখনকার সময় আমার টাকা লসের পরিমাণ ছিল 30 লাখ টাকার বেশি, তখনকার হিসাবে অনেক টাকা লস হয়েছে। আমি এটা আমার খুব কষ্ট দিত। পর আমি সাঙ্ক কস্টের কনসেপ্টটা বোঝার পর আমার লাইফে কি পরিমাণ শান্তি পাইছি। তুমি যদি তোমার কষ্টগুলোকে, লসগুলোকে সাথে নিয়ে চলতে থাকো, তাহলে সেই কষ্টটা তোমার আরো অনেকগুলো কষ্টকে ইনভাইট করবে। কষ্টটাকে ওখানেই ছেড়ে দিয়ে সামনের দিকে যেতে হবে। শুধু কষ্ট না, ফাইন্যান্সিয়াল লস অলসো ওখানে ছেড়ে দিয়ে চলতে হবে। আমার লাইফে শোনা সবচাইতে মোটিভেশনাল সংটা দিয়ে আজকে রাতটা শেষ করব। শুনি আমরা। প্রেজেন্টেশন শুনলাম, সেজন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে রিটেন এক্সামে সবগুলো সাবজেক্টের মানে ইন্ডিভিজুয়াল কোন পাস মার্ক? হ্যাঁ আছে আপনাকে বলি। সেটা হচ্ছে একটা সাবজেক্টে 20 বলা যায়। হ্যাঁ এটা বলো, তুমি বলো। ভাইয়া ওকে ভাই,
বিসিএস রিটেন এক্সামটা যেটা হ্যাঁ। ওটা বাংলাতেও দেওয়া আছে বা ইংলিশেও দেওয়া আছে। কারণ আমার কাছে মনে হয়েছে বাংলায় চাপা মারতে সব সুবিধা এটা মনে হয়েছে বেশি লিখতে পারবো বেশি লিখতে পারবো আমার কয়েকটা পরীক্ষার খাতা মানে পিনে ধরতেছিল না পরে সেটাই করতে হয়েছে এবং বিসিএস রিটেনে বৃত্ত ভরাট করার জন্য ডান দিকে কিছু ইয়ে থাকে মানে খাতার নাম্বারটা লিখে বৃত্ত ভরাট করতে হয় আমার 3টা পরীক্ষার খাতা বৃত্ত ভরাট করার জায়গাও ছিল না আমি পরে বৃত্ত বানিয়ে নাম্বার লিখে ভরাট করেছি প্রচুর লিখতে হয়েছিল এই হাতের উপর অনেক প্রেশার গেছে বিসিএস রিটেনে যে পেজ ভর্তি করবে যাতে কথাগুলো ভালো হয় কথাগুলো যাতে স্ট্রাকচার হয় ওইটা করার জন্য রিডিং আমি বাংলা হবে ইংলিশে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই খুব ভালো করে রিটেনে অ্যাক্সেস গাইড কিনে কোশ্চেন করে স্টাডি করতে হবে স্টাডি করে একটা এক্সাম্পল দিই ভাই 20 মার্কসের কোশ্চেন আসে ওই 20 মার্কসের কোশ্চেন তো তুমি ক্রেডিট সময় করে ফেলতে পারো কারণ খুব ছোট ছোট প্রশ্ন 2 করে থাকে হ্যাঁ 2 করে 10টা প্রশ্ন লিখতে হয় তো প্রিলিতেও তো সাহিত্য আছে তুমি লালনের দীপাবলি বাংলা সাহিত্যের ইতিহাস এই বইগুলো পড়ার সময় প্রিলিটও পড়ে ফেলতে পারো অসুবিধা কি এরকম অনেকগুলো আছে আর একটা প্রশ্ন ছিল ভাইয়া যে আমরা মানে বিসিএস এর ফিল্ডে যেটা তুলির জন্য আসলে পড়া শুরু করতেছি কিন্তু স্পেসিফিক একটা ওয়েতে তোমার প্রথম কাজ হচ্ছে কি কোশ্চেন আমার নোটগুলো পড়লে বুঝতে পারবা প্রথম কাজ হচ্ছে কি একটা প্রশ্ন ব্যাংক কিনে আগের বছরের প্রশ্নগুলো স্টাডি করা স্টাডি করে তুমি প্রশ্নের মধ্যে ভালো আইডিয়া পাবা এরপর একটা ডাইজেস্ট বা উইকলিক্সের গাইড কিনে সরাসরি পড়া শুরু করো একদম রেফারেন্স বই থেকে প্রশ্নে যেও না প্রশ্ন থেকে রেফারেন্স বইতে যাও ব্যাপারটা বুঝতে পারছো রেফারেন্স বই পড়লা পণ্ডিত হলা প্রশ্নই পড়লা না কোনো লাভ হবে না শুধু প্রশ্ন করো প্রশ্ন থেকে রেফারেন্স বইতে যাও প্রশ্নগুলো ঠিক আছে কিনা দেখার জন্য রেফারেন্স বই থেকে চেক করে নাও কিন্তু রেফারেন্স বই পুরোটা পড়ার প্রয়োজন নাই মনে হয় প্রিলিমিনারির জন্য প্রিলিমিনারি স্টেজে অনুবাদটা চর্চা করা মানে বলেছি হ্যাঁ মানে এটা কি প্রিলিমিনারি স্টেজে যখন প্রিপারেশন নিব তখন থেকে কি আমি এটা হ্যাঁ তুমি আজকে থেকে শুরু করো এটা ভাইয়া আমি এক সূত্রে মানে জেনেছি নকশির যে হ্যাঁ বলে ফেলো no problem। বিসিএস থেকে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করার একটা পসিবিলিটি আছে বিগত বছরে আমি বলি কোশ্চেন প্যাটার্ন অলরেডি চেঞ্জ হয়ে গেছে 36 বা 35তম প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবা যেমন 5টা এখন করতে হয় 10টা আগে ছিল 10 করে এখন হচ্ছে 5 করে গেল বাংলাদেশ অ্যাফেয়ার্স আগে বড় প্রশ্ন আসতো এখন ছোট ছোট প্রশ্ন আসে লেস লাগাইলে এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন ডিফিকাল্ট হচ্ছে ডে বাই ডে কিন্তু বিসিএস ডিফিকাল্ট হচ্ছে 4 বছর এই ফার্স্ট ইয়ারে তুমি তুমি দেখো সবাই বলে যে মক্কা বন্ধু তুমি এখন একটু হ্যাঁ আমি বলছি তোমাকে আমি মেইন করে বলছি শোনো তুমি এখন যেটা করবা ভালো ভালো বই বই করবা রিডিং হ্যাবিট বাড়ালে তোমার রাইটিং স্টাইল ডেভেলপ করবে নাম্বার 1 নাম্বার 2 কোনো ইন্টারেস্ট পাই না